দুদিন পরে ইরাকে আবারও কাঠগড়ায় আনা হলো। এবার আকাশ ইরার পক্ষে যে উকিল ছিল তাকে কিছু পরামর্শ দিয়ে দেয় আগে থেকে, যে সে অনুযায়ী কাজ করে। স্যার, আমার মক্কেল যে নির্দোষ তা প্রমাণ করার জন্য আমাকে আরো 4-5 দিন সময় দিন। ঠিক আছে, আপনাকে আরও সময় দেওয়া হলো। কিন্তু স্যার, এভাবে সময় দেওয়ার কি সেটাই তো বুঝতেছি না। জজ আমি না আপনি? জি আপনি। তাহলে আপনি চুপ করে বসে থাকেন। কখন কি করতে হবে না হবে তা আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে না। সরি স্যার। কিন্তু স্যার, আপনার সামনে তো সব তথ্য দেয়া আছে, তাহলে একটা মামলার শুনানি বলতে এত দ্বিধা কেন? কারণ তো আছে, সেটা আপনাদের না জানলেও চলবে। সেজন্য আপনারা এখন আসতে পারেন। সবাই তো চলে যায়, এদিকে আকাশের চোখে তো চিন্তার ছাপ। কি করবে বুঝতে পারছে না। তখন আকাশের সামনে থাকা একটা ফাইলের উপর চোখ পড়ে, যে ফাইলে রকির সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। সে ফাইল হাতে নিয়ে চলে আসে রানার বাড়িতে। এদিকে রানা তখনও আকাশকে পুরোপুরি চিনে না, শুধু আকাশ জজ এটাই জানে। আকাশকে দেখে, আরে স্যার, আপনি এখানে কেন? আমাকে বললেই তো আমি চলে আসতাম। দরকার ছিল বলে আসা এখানে। তা আপনার ছেলেদের ডাকুন তো, ওদের সাথে আমার কিছু কথা আছে। ছেলের মধ্যে তো শুধু রনি বেঁচে আছে, বাকি জনকে তো মেরেই ফেলেছে। সমস্যা নেই, যে আছে ওনাকেই ডাকতেন। রানা রনিকে ডেকে পাঠায়। তারপর রনির সাথে কথা বলে আকাশ চলে আসে হসপিটালে। এসে ডক্টরের সাথে কথা বলতে থাকে। আপনি তো সরকারি ডক্টর, তাই না? কেন? আপনার কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে বলেই এখানে আসা হয়েছে আমার। তা আমি এত কথা না বলে সোজা কাজের ব্যাপারে কথা বলি আপনার সাথে। জি বলেন। আচ্ছা, রকির ব্লাড গ্রুপ আর আপনি যে পোস্টমর্টেম করেছেন তাদের দুজনের রক্তের গ্রুপ আলাদা কেন? আকাশের কথা শুনে ডক্টর তো এবার ঘাবড়ে যায়। আসলে এখানে রানা আর ডেভিল মিলে একটা খেলা খেলে। কিছু ডলারের লোভে পড়ে এই কাজটা করেছে ডক্টর, যা আকাশ বুঝতে পেরেছে। যদি পাশে দেন তাহলে একদিনের মধ্যে এটার আসল রিপোর্ট আমার কাছে জমা দিবেন, নয়তো চাকরি তো যাবেই, সাথে আপনাকে কিভাবে জেলে ঢুকাতে হয় তা নিশ্চয়ই আমাকে নতুন করে ভাবতে হবে না। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি এরকম ভুল আর কখনো করব না। তাহলে এখন সব সত্যি বল, আমাকে কি হয়েছে? ডক্টর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, ওরা যে তোকে এইসব করতে বলেছে তার কোনো প্রমাণ তো নেই তোর কাছে। তাছাড়া প্রমাণ ছাড়া কিছু করাও যাবে না। তুই একটা কাজ কর, সঠিক রিপোর্ট নিয়ে কালকের মধ্যে আমার সাথে দেখা করবে। যদি লেট হয় তোকে বাঁচিয়ে রাখবো না আমি। শুধু এটা বল, পুলিশ এর সাথে জড়িত নেই তো? পুলিশ জড়িত নেই, যা করেছি আমি নিজেই করেছি। তাহলে কাল রিপোর্ট নিয়ে এসে দেখা করে যাবে। জি স্যার, আমি সময় মতো চলে আসব। এদিকে চলে আসে ওখান থেকে। এসে দেখে নীলাশা হঠাৎ করে আকাশের বাসায়। ওকে এখানে দেখতে পারবে আকাশ তা কল্পনাও করেনি। এ কি, তুই এখানে? আমাকে বলে তো আসতে পারতে। তোকে সারপ্রাইজ দেবো বলে চলে এসেছি। তোকে ভেতরে কে ঢুকতে দিল? ওদের তোর আর আমার ছবি দেখিয়েছি, সেই জন্য ওরা কিছুই বলেনি। তা শুনলাম ইরা নাকি। যা শুনেছিস ঠিক শুনেছিস, কিন্তু এতে ইরার কোনো দোষ নেই। তুই কি করে শিওর হলি? আকাশ এরপর নীলাশাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, তাহলে তুই সব তথ্য নিয়ে ওদের উকিলের হাতে পৌঁছে দে। ওই উকিলকে দেওয়া যাবে না। দিলে সমস্যা কি? ওই উকিলকে ওরা কিনে নিয়েছে, সাথে তত্ত্বগুলো নিয়েছে। তুই কি করে জানিস? আমি যখন রানার বাসায় এসেছিলাম তখনই খেয়াল করেছি। তাহলে ইরাকে নির্দোষ প্রমাণ করবি কি করে? একটা কাজ কর, ইরার হয়ে তুই কেসটা লড়াই কর। আরে, যেখানে আমি জজ সেখানে তোর অনুমতি নিয়ে এত টেনশন করার কি আছে? আরে আমি তো ভুলে গিয়েছিলাম। আমি তোকে একটা কাগজ দিব, ওই কাগজ নিয়ে আমার বাসায় যাবে, তারপর ইরার সাইন নিয়ে আসবে। আচ্ছা, আমি তাহলে কাল ইরার কাছে এসে সাইন নিয়ে নেব। ঠিক আছে। তা আঙ্কেল আন্টি কেমন আছে? বাবা মা অনেক ভালো আছে, আমার জন্য পাত্র দেখা শুরু করেছে। সেজন্য আমি এখানে এসেছি তোর সাথে কয়েকদিন থেকে, তারপর আবার দেশে ফিরে যাব, একসাথে বিয়ে করে নিব। ভালো সিদ্ধান্ত তো। এখন তাহলে খাবার খেয়ে ঘুমা। তুই খাবি কখন? আমি আসার সময় খেয়ে এসেছি। কি? তোর সাথে খাবো বলে আমি না খেয়ে আছি, আর তুই কি না বাইরে থেকে খেয়ে আসি? আরে, আমি কি জানতাম নাকি তুই আসবি? সেটাও তো কথা। আচ্ছা, আমার জন্য এখন খাবার নিয়ে আয়। আমাকে যেতে হবে? তুই থাক, আমি নিয়ে আসতেছি।
না থাক, তুই ফ্রেশ হয়ে আয়। আমি ততক্ষণে খাবার নিয়ে আসতেছি। 10 মিনিট পরে আকাশ খাবার নিয়ে আসে। এসে একটা প্লেটে সবটা সাজিয়ে রাখে। এদিকে নীলাশা এসেই খাওয়া শুরু করে দেয়। খাবার খেতে খেতে নীলাশার সাথে বাকি কথা বলতে থাকে। তাহলে আমি কাল এসে কথা বলে নিব তোদের বাসায়। কিন্তু একটা কথা, কি কথা? আমি যে পাঠিয়েছি তোকে, এটা যেন ওনারা কোনোভাবেই বুঝতে না পারে। কি বলিস? হঠাৎ করে আমাকে ওই বাসায় দেখলে প্রশ্ন করে বসবে, তখন আমি কি উত্তর দিব? বলবি আমি তোকে এইসব বলেছি, কিন্তু আমি নিজে যে তোকে এখানে সবটা করতে বলেছি এটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। কিন্তু কেন বলতো? সবাই জানলে ক্ষতি কি? যে পরিবার আমাকে বিশ্বাস করেনি সেই পরিবারে আমি থাকতেই চাই না। তাছাড়া তুই সকালে ওখানে যাস। ঠিক আছে, তাই হবে। এদিকে ইরা আর বাকিরা বসে বসে কথা বলতে থাকে কিভাবে ইরাকে এই ঝামেলা থেকে বের করা যায়। তখন আচ্ছা আপু, আকাশটাকে বিপদে ফেলে দেওয়ার জন্য এরকম করছে না তো? এখানে বিপদের কি আছে? তাছাড়া আকাশ আমাকে অনেক সুযোগ করে দিয়েছে, নয়তো এতক্ষণে আমি জেলে থাকার কথা। সেখানে আমি তোর সাথে বসে আছি। ও যদি ক্ষতিই চাইতো তাহলে তো এরকমটা কোনো কিছুই করতো না। এটা অবশ্যই ঠিক বলেছিস। আচ্ছা আপু, তুমি আর দুলাভাই কি আকাশের কাছে গিয়েছো? আমি কেন ওর কাছে যাব? যদি নাই যাও তাহলে আমার জন্য এত কিছু কেন করতেছে? তখনই আকাশের বাবা বলে ওঠে, হয়তো ভেবেছে তোমাকে এরকম সুযোগ সুবিধা দিলে আমরা ওকে আবারও মেনে নিব, কিন্তু ও হয়তো জানে না এটা কখনো সম্ভব না। সত্যি বাবা, আপনি আকাশকে এখনো চিনতে পারেননি। যদি চিনতে পারতেন এত বড় কথা বলতেন না। বৌমা, তোমার থেকে আমি কিছু শুনতে চাই না। তাছাড়া ওর হয়ে এত কথা তোমাদের বলতে হবে না। আব্বু সাথী তো ঠিক কথাই বলেছে। তোমরা এখন রুমে যাও। এইদিকে ক্রেসের ব্যাপারে কি হচ্ছে কোনো কিছুই বুঝতে পারছি না। উকিলের কোনো খোঁজ খবরও পাচ্ছি না। আমি তাহলে সকালে কথা বলে নিব উকিলের সাথে। ঠিক আছে ইরা, তুমি কোনো চিন্তা করো না। আমি যে করেই হোক তোমাকে জেল থেকে বাঁচিয়ে আনবই। এদিকে এনারা ঘুমোতে চলে যায়। এদিকে ইরা আর ঈশা রুমে শুয়ে আছে। ইরা তো কান্না করতে থাকে। ইরার কান্না দেখে ঈশারও মন খারাপ হয়ে যায়। কান্না করছিস কেন তুই? আকাশের সাথে এরকমটা করা মোটেও কিন্তু ঠিক হয়নি আমাদের। ঠিক বলেছিস আপু, সত্যি আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা কাজ করে ফেলেছি, যার জন্য শুধু শুধু ওনাকে নিজের পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। সত্যিটা আমি সবাইকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপু মানা করে। তুই কি আপুকে সব সত্যি বলে দিয়েছিস? হ্যাঁ বলেছি, এছাড়া কোনো উপায় তো নেই। কিন্তু এখন আকাশ যদি তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তোর কি মনে হয় আকাশ এত সহজে তা মেনে নেবে? তাহলে এখন উপায় কি? তা তো আমি নিজেও জানি না। কি করব না করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। এরকম টেনশন নিয়ে ইরা আর ঈশাকে ঘুমিয়ে পড়ে। সকালে ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নীলাশাকে দেখে। ওকে দেখে সবাই অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। তাছাড়া মোটামুটি নীলাশাকে সবাই চিনে, কিন্তু এতগুলো মাস পরে হঠাৎ ওকে এভাবে দেখবে সেটা তো ওরা কল্পনাও করতে পারেনি। কি ব্যাপার, তুমি এখানে? এসেছি তোমার সাথে কিছু কথা বলতে। আমার সাথে কি কথা? সেটা তো ইরার সাথে তোমার কি কথা থাকবে? আঙ্কেল, আসলে ইরাকে মিথ্যা মামলায় সাজানো হয়েছে, সেজন্য আমি ইরার হয়ে এই কেসটা লড়ব। নীলাশার কথায় ওরা একটু বেশি অবাক হয়, কেননা ওনারা তো উকিল ধরেছে। তাহলে নীলাশা হঠাৎ করে আবার ওর হয়ে কেস লড়বে, এটার জন্যই বেশি অবাক হয়। আঙ্কেল তো উকিল ধরেছে, তাছাড়া উনি আমার হয়ে কয়েকবার কোর্টে লড়াইও করেছে। এমনকি আমাকে জেলের বাইরে পরিবারের সাথে থাকার জন্য ব্যবস্থাও উনি করে দিয়েছে। তাহলে ওই উকিলের কী সমস্যা থাকতে পারে? ইরার কথা শুনে সবাই বাকিরা অবাক না হলেও সাথী আবিরা নীলাশা অবাক হয়, কেননা সত্যিটা কেবল ওনারাই জানে। তোকে বাড়িতে রাখার জন্য আকাশ নিজেই একটা কাগজ লিখে আমার হাতে দেয়, যেন তুই বাড়িতে থাকতে পারিস সবার সাথে। কিন্তু উকিল কেন চেঞ্জ করতে হবে সে ব্যাপারটা তো আমি নিজেই বুঝতেছি না। আকাশ যখন বলেছে চেঞ্জ করতে তখন চেঞ্জ করে ফেলি। তাছাড়া আকাশ তো এর আর খারাপ চাইবে না। যদি খারাপই না চাইতো তাহলে ওর এত বড় সর্বনাশ করে ওকে বিয়ে না করে এভাবে পালিয়ে বেড়াতো না। তুমি তো ওই দিন আকাশের কোনো কথাই শুনলে না। নিজের চোখে যা দেখেছি
তা দেখার পরে নতুন করে আর কোনো কিছু দেখার বাকি আছে কি? সে যাক গিয়ে, আমরা উকিল চেঞ্জ করব না, তুমি আসতে পারো। আঙ্কেল আরেকটু ভেবে দেখেন। আঙ্কেল, আমি আর ভাবতে পারবো না, তুমি এখন আসতে পারো। নীলাশা ও বাসায় থেকে বের হয়ে আসে। আকাশের বাবার উপরে কথা বলার মতো সাহস ওখানে কারণ নেই, সেজন্য ওনারাও চুপ করে আছে। এদিকে নীলাশা গাড়িতে উঠে আকাশকে সবটা বলে। সবটা শুনে, আচ্ছা, তোকে কোনোভাবে অপমান করেনি তো? আমাকে কোনো অপমান করেনি। ঠিক আছে, তুই তাহলে বাসায় চলে আয়, আমি কোর্টে গেলাম। আচ্ছা শোন, আমিও কোর্টে চলে আসি। তুই শুধু শুধু এখানে এসে কি করবে? তুই কিভাবে কাজ করছিস তা দেখবো। আচ্ছা, চলে আয় তাহলে। এদিকে ওই দিন পুলিশ আকাশের বাসায় আসে। তখন বাকিরাও মোটামুটি ছিল ওখানে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? ওনার তো আজকে কোর্টে হাজির করার কথা, সেজন্য ওনাকে নিতে এসেছি। তো ওকে তো আমাদের নিয়ে যাওয়ার কথা। আসলে কোর্টের সময়ের ভিতরে ওনাকে নিয়ে উপস্থিত থাকতে হবে, সেজন্য আমাদের আশা। ঠিক আছে, 10 মিনিট অপেক্ষা করুন, ও ড্রেস চেঞ্জ করে নিক, তারপর যাবে আপনাদের সাথে। আমি ইরার সাথে কোর্টে যাব, তোমরা তাহলে কিছুক্ষণ পরে চলে আসো। ঠিক আছে। 15 মিনিট পরে ইরা নেমে আসে। এরপর পুলিশ ওকে নিয়ে বেরিয়ে পড়ে, সাথে আবিরও ছিল। ওরা কিছুক্ষণ পরে চলে আসে কোর্টে। এদিকে একটু পরে কোর্টের কার্যক্রম শুরু হতে থাকে। ইরার পক্ষে যে উকিল ছিল সে উকিল নেই। এদিকে উকিল ছাড়া ইরা কিভাবে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। মিস ইরা, আপনার পক্ষের উকিল কোথায়? ওনাকে কল দিয়েছি, কিন্তু ওনার ফোন বন্ধ পাচ্ছি বারবার। দেখুন, তাহলে আপনার উকিল ছাড়াই কাজ চালিয়ে নিতে হবে। এদিকে রানা আর ডেভিল চলে আসে। ওদের সাথে রনিও ছিল। দেখুন স্যার, একটা কেসের জন্য এতবার ডেকে আনার কোনো মানেই হয় না। ফরেন্সিক রিপোর্ট আর বাকি সব তথ্য অনুযায়ী ইরা আমার ছেলেকে মেরে ফেলেছে, সেজন্য আমি ওর মৃত্যুদণ্ড চাই। আমিও ওর মৃত্যুদণ্ড চাই। আমিও আমার ভাইয়ের খুনির ফাঁসি চাই। আপনারা এভাবে কথা না বলে নিজেদের উকিল নিয়ে আসেন। 5 মিনিটের ভিতরে আমাদের উকিল সামনে চলে আসবে। তা মিস ইরা, নিজেকে নির্দোষ প্রমাণ করতে আপনার কাছে কোনো প্রমাণ তো নেই, তাহলে আমার কোনো কিছু করার নেই। আকাশের এমন কথায় আকাশের পরিবারের সবাই অবাক হয় মোটামুটি ভাবে, কেননা যাও একটু প্রমাণ ছিল সেটা ছিল উকিলের কাছে, কিন্তু এখন কি করবে সেটাই ওদের মাথায় আসছে না। এদিকে নীলাশাও চলে আসে কোর্টে, এসে একটা জায়গায় বসে পড়ে। নীলাশার হাতে তখনও কিছু ফাইল আর কাগজ ছিল, যা আকাশ দিয়েছিল নীলাশার হাতে। এদিকে ইরার জন্য কোনো উকিল নেই। মিস্টার রানা, আপনার উকিল কোথায়? এই তো, উনি আমার পক্ষে উকিল, উনি আমার হয়ে এই কেসটা লড়াই করবে। এদিকে ইরার পরিবার আর আকাশ উকিলের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কেননা এই উকিলটা হচ্ছে ইরার জন্য আগে যে উকিল দেখেছিল সেই উকিলটাই। ওনাকে দেখে বাকিরা তো একটু অবাকই হয়। কিন্তু উনি তো আমার উকিল ছিল, তাহলে আজকে ওনার উকিল হয়ে গেল কি করে? ম্যাডাম, সবাই হচ্ছে খেলা, কে কখন কোন দিক দিয়ে গুটি কেটে দেয় তার কোনো ঠিক নেই। দেখুন উকিল, দেখুন, উকিল যখন এসে গেছে তখন কাজ এবার শুরু করেন। স্যার, আমি আগে ইরার পক্ষে ছিলাম, কারণ আমি তখন পুরো ব্যাপারটা জানতাম না। যখন আমি পুরো ঘটনা জেনেছি তখনই আমি বুঝতে পেরেছি এদের মতো কিছু মেয়ে আছে যারা ডলারের লোভে বড়লোক দেখে ছেলেদের ওদের প্রেমের ফাঁদে ফেলে। যখন ছেলেটা সবটা বুঝতে পেরে দূরে সরে আসে, তখন এই মেয়েগুলো ওদের মারার জন্য উঠে পড়ে লেগে যায়, যেমনটা আমার মক্কেলের জন্যও হয়েছে। সেজন্য আমি আপনার কাছে দাবি করছি এনার মতো মেয়েকে কঠিন সাজা দেওয়া হোক, যেন ভবিষ্যতে আর কোনো মেয়ে এভাবে বড় লোকের ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি যেন না করতে পারে। এদিকে ইরা তো কথাগুলো শুনে কান্না করতে থাকে। এদিকে ইরার পরিবার থেকে শুরু করে আকাশের পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা উকিল যে এরকমভাবে বেইমানি করবে তা আকাশ বুঝতে পেরেছে বলেই নীলাশাকে পাঠালো, কিন্তু ওনারা তো তার কোনো পাত্তাই দিচ্ছে না। এদিকে আকাশ কিছুই বলতে পারছে না, কেননা এখানে জজের চেয়ারে বসে চাইলেও এভাবে কোনো কিছু সরাসরি বলতে পারে না। এদিকে উকিল তো যা খুশি বলতেই থাকে, যা শোনার মতো নয়। ইরা তো কেঁদেই চলেছে। এদিকে সাথী নীলাশার কাছে আসে। নীলাশা, তুমি এই কেসটা নাও,
নয়তো এই উকিল আমার বোনটাকে রাস্তার মেয়ে বানিয়ে ছাড়বে। আচ্ছা আমি দেখতেছি। দেখো একটু তাড়াতাড়ি। আমি ইরার হয়ে এই কেসটা লড়াই করব। আপনি কে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আমাকে চিনবেন না, আমি এই কেসটা ইরার হয়ে লড়াই করব। তার তো কোনো প্রয়োজন পড়বে না। কেন বলুন তো? ওনাকে নির্দোষ প্রমাণ করার মতো একটা তথ্য আপনার কাছে নেই। তাছাড়া সব তথ্য ওনার বিরুদ্ধে, সেজন্য কেস লড়াই করেও কোনো কাজে আসবে না। তাছাড়া কেস লড়াই করার মতো আপনার যোগ্যতা আছে কি না সেটা তো আগে যাচাই করতে হবে, তারপর না হয় বাকিটা দেখা যাবে। আমি একজন জজ। কোন আদালতের নামটা কি বলবেন? নাম বললে তো চিনবেন না। এই দেশের সব কয়েকটা আদালতই আমি চিনি, আপনি নামটা বলুন। আমি লন্ডন থাকি, আর ওখানকার সুপ্রিম কোর্টের জজ। তাহলে এখানে কেন এসেছেন নিজের দেশ ছেড়ে? আপনার মতো কিছু ভদ্র উকিলদের জন্য, যারা ডলার পেয়ে অপরাধীর পক্ষ হয়ে কথা বলে। তাহলে প্রমাণ করুন। ঠিক আছে, প্রমাণ করুন। প্রমাণ করার জন্যই তো এসেছি। এদিকে ইরা কিছু কথা বলতে থাকে রনিকে। এদিকে রনি কাঠগোড়া এসে দাঁড়ায়। রনিকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই কোর্টের সময় শেষ। মানে ওদের যে সময়টুকু দেওয়া হয়েছে সেই সময়টা শেষ। আপনাদের সময় শেষ। কাল ঠিক 11টায় আপনারা উপস্থিত হবেন, আর যার যার পক্ষে উকিল তারা উপযুক্ত তথ্য নিয়ে তারপর আসবেন। জি স্যার, তাই হবে। এদিকে ইরাকে পুলিশ নিয়ে যায়, অন্যদিকে নীলাশাকে বাকিরা ধন্যবাদ দিতে থাকে। তারপর ওনারা নীলাশাকে ওদের বাসায় নিয়ে আসে। তখন প্রায় সন্ধে হয়ে আসে। আঙ্কেল, আমাকে এখন যেতে হবে। তোমার কথা যদি তখন ধরে নিলাম, তাহলে ইরাকে এত অপমান সহ্য করতে হতো না। আচ্ছা, তোমাকে আমি ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আমি আকাশের বন্ধু। আমরা একসাথে লন্ডনে পড়াশোনা করেছি। তাছাড়া আমি সাথী আপুর বিয়েতেও এসেছি। আপনারা আকাশকে বাসা থেকে বের করে দেওয়ার পরে আকাশ আমার সাথে আমার বাসায় ছিল। তুমি ওর মতো একটা লম্পট ছেলেকে তোমাদের বাসায় রেখেছো? ও যদি তোমার কোনো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতো? আঙ্কেল, একটা কথা বলি, কারো ব্যাপারে পুরোপুরি না জানে এরকমটা বলা ঠিক না। আকাশকে আপনি কত বছর ধরে চেনেন? আপনার কথা বাদই দিলাম, আকাশের নিজের মা বাবাই ওনারাই তো আকাশকে ঠিক মতো চেনে না। আকাশকে আমি গত 10 বছর ধরে চিনি। ও কেমন ছেলে তা আমি খুব ভালো করে জানি। শুধু আপনাদের একটাই কথা বলবো, আমার আর আকাশকে সম্পর্কটা যদি বেস্ট ফ্রেন্ডের না হতো, তাহলে আমি আকাশকে বিয়ে করতাম। তাও এত কিছু হয়ে যাওয়ার পরও, কারণ আমি ওকে গত 10 বছর ধরে দেখে আসতেছি ও কেমন। তাছাড়া আপনাদের উকিল যে ধোকা দিবে সেটা আকাশ আগে থেকে জানতো। সেজন্য আমাকে বলেছে ইরার হয়ে কেসটা লড়াই করি। এত কিছু হয়ে যাওয়ার পরেও আকাশ আমার জন্য এত কিছু ভাবছে। আমি কি সত্যিটা বলে দেব সবাইকে যে আকাশের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল, আমি ইচ্ছে করে আকাশকে ফাঁসিয়েছি? মনে মনে আর ভেবে কাজ নেই। এখন তাহলে আঙ্কেল আমি উঠি। আর একটা কথা, এই কেসের সব ডকুমেন্টস কিন্তু আকাশ নিজেই জোগাড় করতেছে। আকাশ আমাকে এতটাও বলেছে যে ও ইরাকে এই কেস থেকে মুক্ত করে ছাড়বে, কেননা ওর কাছে এমন কিছু এভিডেন্স আছে যা দিয়ে ইরাকে খুব সহজে মুক্ত করে দিতে পারবে। এসব তথ্য কালকে আমাকে দিবে। তুমি আজকের রাতটা আমাদের সাথে থেকে যাও। না আপু, আমাকে যেতে হবে। আকাশ একা একা থাকতে পারবে না। তাছাড়া আমি না এলে ও খাবারও ঠিক মতো খাবে না। এত কেয়ার করো আকাশের? বললাম তো তোমাকে, যদি আমরা বেস্ট ফ্রেন্ড না হতাম তাহলে আমি ওকেই বিয়ে করে নিতাম। তবে চিন্তা করো না, আমরা দুজনেই দুজনকে বেস্ট ফ্রেন্ড ভাবি। আমি আকাশকে অনেক বিশ্বাস করি, সেজন্য একই সাথে আমরা থাকতেছি। সেজন্য আঙ্কেল চলি আমি। বাকিরা অনেক আবদার করলো থাকার জন্য, কিন্তু তাও নীলাশা থাকলো না। ওখান থেকে আসার সময় রানা আর ডেভিলের কিছু লোক মিলে নীলাশার পিছু নিতে থাকে, যা নীলাশা ঠিকই বুঝতে পেরেছে। সেজন্য আকাশকে কল দিয়ে সবটা বলে। আকাশ ওই লোকেশনে থাকা একটা পুলিশ স্টেশনে কল দেয় আর কথা বলতে থাকে। চিন্তা করবেন না স্যার, 1 মিনিট সামনেই আমার চেকপোস্ট আছে, ওখানে ওনাকে নেমে যেতে বলবেন। তাহলে বাকিটা আমাদের চেকপোস্টের পুলিশ দেখে নেবে। আমি এখনই ওনাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, আমিও আসতেছি। এদিকে ইরা চেকপোস্টে এসে গাড়ি থেকে পুলিশ অফিসারের কাছে যায় আর সবটা বলতে থাকে।
সবটা শুনে ওনারা নীলাশাকে ওনাদের সাথেই রাখে, সাথে নীলাশার গাড়িটা একটু সাইডে রেখে দেয়। ম্যাম, আপনি এখানে অপেক্ষা করুন, স্যার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমরা ওই গাড়িটিকে দেখতেছি। জি তাড়াতাড়ি করুন, নয়তো ওরা পালিয়ে যাবে। জি, দেখতেছি ব্যাপারটা। এদিকে পুলিশ ওদের গাড়ির কাছে যাওয়ার পরেই, কি ব্যাপার অফিসার, কোনো সমস্যা হয়েছে কি? আপনারা গাড়ি থেকে নামুন। গাড়ি থেকে নামবো মানে? আপনাদের গাড়িটা চেকিং করব। ঠিক আছে, চেক করুন তাহলে। এদিকে পুলিশ অফিসার চেক করে কোনো কিছুই পায়নি। তখনই ওখানে আকাশ চলে আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু পেয়েছ? না স্যার। আরে জজ সাহেব, আপনি এখানে কেন? আমি এসেছি একটা কাজে। তা আপনারা এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? একটা কাজে যাচ্ছি আমরা। ঠিক আছে, আপনারা যেতে পারেন। জি ধন্যবাদ স্যার। এদিকে রানা তো অনেকটা ভয় পেয়েছিল, যা আকাশ ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু তাও কোনো কথা বলেনি। রানা চলে যাওয়ার পর আকাশ নীলাশার কাছে আসে। তোর কিছু হয়নি তো? আমি ঠিক আছি, ভাগ্য ভালো আমি বিষয়টা বুঝতে পেরেছি, নয়তো। এখন তাহলে চল। কিন্তু গাড়ি? তুই আগে আগে যেতে থাক, আমি তোর পেছনে আসতেছি। ঠিক আছে, আই তাহলে। এদিকে নীলাশাকে পাহারা দিয়ে আকাশ ওকে বাসায় নিয়ে আসে। নীলাশায় এসেই রান্না শুরু করে দেয়। রাতে ওরা একসাথে খেয়ে আলাদাভাবে শুয়ে থাকে। পরের দিন সকালে পুলিশ অফিসার আসে বাসায়, কিন্তু ওরা নীলাশাকে দেখেনি। যা যা বলেছি নিয়ে এসেছেন তো? জি স্যার, রিপোর্টটা এখানে আছে। তুমি রিপোর্ট পড়েছ? স্ট্যাম্প মারা, একবার খুলে নিলে দ্বিতীয়বার আর লাগানো সম্ভব না। তাছাড়া এটা আপনার জন্য, আমি পড়ে কি করব? ঠিক আছে, যাও তুমি। রিপোর্ট আকাশ খুলে নীলাশাকে সবটা বোঝাতে থাকে। সবটা বোঝানো হয়ে যাওয়ার পর ওরা দুজনে কোর্টে আসে। এদিকে কোর্টের কাজ শুরু হতে থাকে। আপনারা তাহলে শুরু করুন, তবে সময় বেশি লাগবে না। যা বলার তাড়াতাড়ি, আর মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে স্যার, আপনার সামনে তো সব রকম রিপোর্ট আছে, সে রিপোর্টগুলো পড়লেই তো বুঝতে পারবেন। আমার কাছে ও কিছু রিপোর্ট আছে। কি আছে রিপোর্টের মধ্যে? আমার রিপোর্ট অনুযায়ী রকি এখনো জীবিত আছে, কেননা আগে যার পোস্টমর্টেম করা হয়েছে তার ব্লাড গ্রুপের সাথে রকির ব্লাড গ্রুপ যদিও মিলে যায়, কিন্তু রকির একটা সমস্যা ছিল, আগে যার পোস্টমর্টম করা হয়েছে তার সাথে মিলে না, যা হয়তো ওনারা জানতো না। নীলাশা কথা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়। রিপোর্টগুলো আকাশের কাছে দেয়। তারপর ডক্টরকে কাঠগড়ায় আনা হয়। উনি এসে সব সত্যিটা বলে দেয়। এবার বলুন, আসুন অপরাধীকে। দেখুন, আমি তো এত কিছু জানি না, আমারও তো ভুলও হতে পারে। তাহলে স্যার, সবটা তো এবার পরিষ্কার হয়ে গেল। আমার মক্কেল সম্পূর্ণ নির্দেশ, আমি এটার ও দাবি জানাচ্ছি, যারা এরকম ভাবে একটা মেয়েকে ফাঁসাতে চেয়েছে ওদের কিছুটা হলেও শাস্তি দেওয়া হোক। এটা কেমন কথা? ওনাদের কেন শাস্তি দিতে হবে? জেনে শুনে একজন জীবিত লোককে সামান্য কাগজে মেরে ফেলেছেন, এটা যেন অন্য কারোর সাথে না করতে পারে। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই আদালত মিস ইরাকে মুক্তি দিচ্ছে। তার সাথে যারা ওনাকে ফাঁসাতে চেয়েছে তাদের মধ্যে ডেভিল, রানা, রকি, এদের তিনজনকে 3 মাসের জেল প্রদান করলাম। আকাশের এমন কথাই রানা, ডেভিল আর রনি তো অনেক রেগে যায়, কিন্তু জজের উপরে কথা বলার কোনো সাহস ওদের নেই, সেজন্য ওরা চুপ করে থাকে। এদিকে কিছু পুলিশ এসে ওদের থানায় নিয়ে আসে। ওদের পিছনে উকিলও ওদের পিছনে যেতে থাকে। এদিকে ছাড়া পেয়ে ইরা তো অনেক খুশি। ইরা নেমে এসে নীলাশাকে জড়িয়ে ধরে। সত্যি তুমি আমার জীবনটা বাঁচালে। সত্যি নীলাশা, তুমি যদি না থাকতে আজকে আমার মেয়েকে জেলে থাকতে হতো। এখন তাহলে চলো, আজকে আমার পক্ষ থেকে পার্টি দিব। আমি চাই আপনারা সে পার্টিতে আকাশকে ডাকুন। আকাশকে কেন ডাকতে হবে? কেননা এরাকে বাঁচানোর পুরো ক্রেডিট কিন্তু আকাশের। ও নিজের সব তথ্য জোগাড় করেছে, আমাকে শুধু বলেছে সেগুলো এখানে বলার জন্য। তার মানে আকাশই সবটা করেছে, কিন্তু আমি ওর এত বড় ক্ষতি করার পরেও আমার জন্য কেন করলো? কি ভাবছো এরকম করে? তেমন কিছু না, এখন চলো বাড়িতে যাওয়া যাক, ওখানেই বাকি কথা বলি। কিন্তু আকাশকে ডেকে আনি। কোনো দরকার নেই ওকে ডাকার।
এই বলে ওরা চলে আসে আকাশের বাড়িতে। একটু পরে ওনারা কথা বলতে থাকে। তখন নীলাশা আর ইরা আলাদা একটা রুমে আসে। ইরা, আমি জানি আকাশের কোনো দোষ নেই এখানে, কিন্তু তুমি সত্যিটা কেন বলছো না? আমি যদি সত্যিটা বলে দিই তাহলে তো ওনারা আমাকে আর আপুকে এই বাড়ি থেকে বের করে দিবে। সেই ভয়ে বলতে পারছি না। তাছাড়া আকাশ নিজে থেকে যদি আমাকে বিয়ে করে নেয় তাহলে তার কোনো কথাই নেই, সবটা আগের মতোই হয়ে যাবে। কিন্তু আকাশ যদি তোমাকে এখন বিয়ে করতে চায় তাহলে সবাই জানবে ওই দিনের ঘটনা সত্যি। সেটা আমি নিজেও জানি। তাছাড়া আমি এই সত্যিটা আপুকে বলেছি। উনি কিছু বলেনি? জানি না আপু আর আকাশের মধ্যে কি কথা হয়েছে। আচ্ছা, তুমি আমাকে সত্যি কথা বলো তো, তোমাদের বিয়ে নিয়ে ঝামেলা হলো আর কি কি হলো তা আমাকে বলো তো। তাহলে শোন, যখন আপুর বিয়ে হওয়ার পরে আকাশ চলে যায় তা তো জানেন। সে সব তো আমি জানি, কিন্তু এরপর কি হলো? আসলে বিয়েতে আকাশের উপরে আমি অনেক বিরক্ত হয়ে গেলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আকাশ লন্ডন থেকে আসার পরে আমার সাথে যা যা করেছে এই জন্য আকাশের সাথে এরকম করেছি। আচ্ছা, বিয়ে পর্যন্ত আমি ছিলাম, তার মানে আকাশ লন্ডন থেকে ফেরার পরে তোমাদের মধ্যে ঝামেলা শুরু হয়? হুম, ঠিক বলেছ। তবে সবটা জানতে হলে তোমাকে পূর্বের কাহিনীগুলোও জানতে হবে। তাহলে বলো, আমি শুনি। তা কি এখন বলতে হবে? এখনই বলতে হবে, তবে তাও সবার সামনে? না প্লিজ, ওনাদের সামনে বলতে পরে ওনারা যদি আমাকে বের করে দেয়? কোনো কিছু হবে না, আমি সবাইকে ডেকে আনছি, সবাইকে বলে দিব আমি সবটা। ততক্ষণে আমি কাহিনী শেষ হওয়ার আগে আকাশকে ডেকে নিব। আমার যে সত্যি ভয় লাগছে। এত ভয় পেলে কি হবে? বলছি তো কোনো কিছু হবে না। তাহলে শোনো। পূর্বে আকাশ আর নীলাশা লন্ডনে এসেছে। তারপর পরীক্ষা দিয়ে আবারও রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন আচ্ছা ইরা, ঈশা, তোরা আমার বাসায় আজকে চলে যা। কেন আপু, কয়েকটা দিন আগেই না আসলাম ওই বাসা থেকে? তোদের আমি এমনি এমনি আসতে বলিনি। তাহলে কেন আসতে বলতেছো? তোদের আসতে বলেছি কারণ আকাশ আসতেছে। এই আকাশটা আবার কে? আরে আমার দেবর, মানে তোর বেয়াই। কি? ওই শয়তান বলদটা? ওকে শয়তান কেন বলছিস? তুই কি জানিস না ছেলেটা অনেক ভালো? তোমার দেবর যে কত ভালো তা আমরা জানি। চুপ কর তোরা, তোদের আসতে বলেছি, চলে আয়। ঠিক আছে আপু, চলে আসবো। মনে থাকে যেন। থাকবে মনে। এদিকে পরের দিন ইরা আর ঈশা চলে আসে ওর দুলাভাইয়ের বাসায়। ওরা আসতেই, তোমরা এত লেট করে কেন আসলে? দুলাভাই, লেট করলাম কই? সাথী তোমাদের গতকাল আসতে বলেছে, সেখানে তোমরা আজকে এসেছ। তা শয়তানটা কি এসেছে? এই শয়তানকে কে আবার? আমাদের বেয়াই? আসতে বলো। কেন কেন? আকাশ শুনতে পেলে অনেক রাগ করবে। রাগ কেন করবে? তাছাড়া উনি তো আমাদের বেয়াই, একটু তো দুষ্টুমি তো করতেই পারি আমি। সেই সব তো জানি, আবার উল্টোপাল্টা কিছু করে বসো না। এতটা খারাপ তো না। আচ্ছা আপু কোথায়? তোমার আপু রুমে আছে, যাও তাহলে আড্ডা দাও তোমরা তিন বোন মিলে। ঠিক আছে ভাইয়া। আমি গেলাম আকাশকে আনার জন্য। ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা, গেলাম আমি। এদিকে আবির চলে যায় এয়ারপোর্টে আর সাথী দুই বোন মিলে চলে আসে সাথীর কাছে। ওরা এসে আড্ডা দিতে থাকে। এদিকে আবির এয়ারপোর্টে থেকে আকাশকে নিয়ে আসতে থাকে। অন্যদিকে বাড়িতে ওরা আসে। তখন আবিরের বাবা মা দুজনেই দাঁড়িয়েছিল। কেমন আছিস আকাশ তুই? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা তোর পরীক্ষা কেমন হলো? এই তো আব্বু, অনেক ভালো। তা মা কোথায়? এই তো আকাশ, আমি এখানে। আকাশ ওর মাকে জড়িয়ে ধরে রাখে। একটু পরে, তা ভাইয়া, আমার দুষ্টু মিষ্টি ভাবি কোথায়? সত্যি তো আম্মু, সাথী কোথায়? ও ওর বোনদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু তুই যে এসেছিস তা হয়তো জানে না। দাঁড়াও, আমি ডেকে আনছি। তোমাদের যেতে হবে না, আমি না হয়ে এসে সারপ্রাইজ দিই। ঠিক আছে, যা তাহলে। এদিকে আকাশ ওর ভাবির রুমে আসে, কিন্তু রুমে কাউকেই দেখতে পাচ্ছে না। ভাবি, ভাবি কোথায় তুমি? ভাবি, ভাবি। এদিকে আকাশের ভাবি কোনো কথাই বলছে না, সেজন্য আকাশ দাঁড়িয়ে আছে। তখনই কেউ একজন ওয়াশরুম থেকে বের হয়
এদিকে আকাশকে দেখে চিৎকার করে ওঠে। চিৎকার করার সময়ে আকাশ এসে মুখটা চেপে ধরে। এতে করে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কথা বের হবে কি করে? মুখ তো আটকে রেখেছে, কিন্তু ওটা অন্য কেউ ছিল না, ইরাই ছিল। এদিকে ইরা বেশি নড়াচড়ার কারণে টাওয়াল খুলে যায়। এতে ইরা বেশি চিৎকার করতে যাবে, তখনই আকাশ ইরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ছেড়ে দেয়। বেশি চিৎকার করলে বেড কিন্তু এখানেই আছে। এই না প্লিজ, আমার সাথে এরকমটা করো না। আগে টাওয়ালটা পরে নাও, নয়তো নিজেকে সামলাতে পারবো না। কথাটা শুনে আকাশকে একটা ধাক্কা দিয়ে টাওয়াল পরে নেয়। তোমাকে তো আমি দেখে নেব। আমি তো তোমাকে দেখে নিলাম, বাকিটা তুমি চাইলে আমি দেখাতে পারি। ছি ছি, এটা কোন ধরনের কথা? তোমার কথার উত্তর দিলাম। এই, আপনি জানতো এখান থেকে, আমি ড্রেস চেঞ্জ করব। আমার সামনে চেঞ্জ করে ফেলেন। মাথা খারাপ নাকি আমার, যে তোর সামনে ড্রেস চেঞ্জ করব? তোমাকে দেখার তো কোনো কিছুই বাকি নেই আমার। এই, আপনি যাবেন না আমি চিৎকার করব? আমি এসেছি ভাবির সাথে দেখা করতে, তা ভাবি কোথায়? আপু ছাদে গেছে। ঠিক আছে বেয়ান, আর একটা কথা, তিলগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। তবে রে, তোকে তো আমি বলে হাতে থাকা কিছু একটা ছুঁড়ে মারে, কিন্তু আকাশ সরে যায়। এতে ওটা দরজায় বাড়ি খেয়ে পড়ে যায়। এদিকে আকাশ বের হয়ে ছাদে আসে। এসেই ঈশা আর সাথীর সাথে কথা বলতে থাকে। এদিকে ইরা তো রাগে কটমট করছে। রেডি হয়ে চলে আসে ছাদে। এসেই আকাশের সামনে এসে দাঁড়ায়। এই, তোর সাহস কি করে হয়? আরে রেগে আছেন কেন? আমি কি করেছি? এত কিছু করে বলছিস, তুই কি করেছিস? আচ্ছা, আমি কি করেছি তাই একটু বলেন, আমরাও একটু শুনি। হ্যাঁ ইরা, কি হয়েছে বলবি তো? ইরা, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বলবি। ইরা কিছু বলতে চেয়েও বলতে পারেনি, বারবার আটকে যায় বলতে এসেও। কিরে, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বলবি। কিছু হয় না আপু, আমি ঠিক আছি। কিন্তু তোর মুখ দেখে তো সেসব মনে হচ্ছে না। রাখো তো আপু, আমি নিচে গেলাম। আরে বেয়ান, কোথায় যান আপনি? জাহান্নামে যাচ্ছি আমি। যাবেন নাকি আপনি? আপনি সাথে থাকলে আমি যেতে রাজি আছি। আমি কেন সাথে থাকবো? জাহান্নামে আমি একা যাব নাকি? গল্প করার জন্য তো কাউকে নিয়ে যেতে হবে। আমি একা একা বোরিং হব, সেজন্য আপনি আসলে ভালোই হবে। আমাকে খেয়ে দিয়ে কাজ নেই যে আপনার সাথে যাব? তাহলে একাই জাহান্নামে যান। কথাটা শুনে ইরা তেলে বেগুনে জ্বলতে থাকে। এদিকে ঈশা আর সাথী তো হেসেই কুল পায় না। এতে তো ইরা আরও রেগে যায়। আচ্ছা আকাশ, তুমি আমার বোনের পিছনে এত লেগে থাকো কেন? বিশ্বাস করো ভাবি, আমি তোমার বোনের পিছনে লাগেনি, উল্টো তোমার বোন আমার পিছনে লেগেছে। আসলে আমার মতো ছেলেকে কখনো দেখেনি তো, সেজন্য আমাকে পটানোর চেষ্টা করতেছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি আর হাসতে পারছি না। তাছাড়া ইরা যদি শোনে তাহলে তো আরও রেগে যাবে। কি করবো ভাবি, তোমার বোনকে রাগিয়ে দিতে অনেক ভালোই লাগে। আবার বেশি রাগিয়ে দিও না, পরে নয়তো তোমার সাথে সারাক্ষণ ঝগড়া করতে থাকবে। কি বলো ভাবি, তোমার বোন কি বেশি ঝগড়াটে? আহামরি ঝগড়াটে না, তবে মাঝে মাঝে ঝগড়া একটু বেশিই করে। আপু, কি হচ্ছে এইসব? তুমি তো আপু নামে বদনাম করতেছ। তুই নিজেও তো একটা বদের হাড্ডি। তুমি তো দেখি দেবর পেয়ে বোনেদের ভুলেই গেলে। তোরা আমার দুষ্টু মিষ্টি বোন, কিন্তু আকাশ তো আমার দেবর। তাছাড়া তোরা যেমন দুষ্টু, তেমনই আকাশও সেম। আচ্ছা, আমি নিচে গেলাম। আকাশ, তুমি রুমে এসে রেস্ট নাও। ঠিক আছে ভাবি। সাথী তো নিচে চলে যায়। তখন ঈশার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলার পরে, আচ্ছা বেয়ান, আপনাদের চেহারার মধ্যে এত মিল কি করে? আশ্চর্য, এটা আমি কি করে বলবো? তাহলে আপনি জানেন না, তাই তো? হ্যাঁ, আমি জানি না। তাছাড়া আপনি আমার আর আপুর মধ্যে পার্থক্য কি করে খুঁজে পেলেন? তোমার আর ইরার ছবি ভাবি তো আমাকে পাঠিয়েছে, সেখানে আমি অনেক গবেষণা করে বের করতে পেরেছি তোমাদের মুখের কিছু অনেকটা মিল। আবার দুজনের মধ্যে পার্থক্য বের করতে হলে ইরার ঠোঁটের একটা তিল আছে আর ওর ঠোঁটে সেটা নেই। ছি ছি বেআইন, শেষমেশ আমাদের ঠোঁটের উপরে নজর দিলেন। তা নজর যখন দিয়েছি তখন তুমি একটু টেস্ট করে দিলেই তো পারেন। মানে কি? মানে রান্নার কথা বলেছি, রান্না টেস্ট করিয়ে নিলেই তো পারেন। কিন্তু আমি তো রান্না পারি না, আর নাই এর আপু রান্না পারে, তবে সাথী আপু রান্না করতে পারে। তাহলে তো ভাবির হাতে রান্না খেতে হচ্ছে।
সেটাই করেন। আসছে আমাদের রান্না খেতে, শখ কত। এই বলে চলে আসে ছাদ থেকে। সাথী রুমে এসে দেখে ইরা মুখ লাল করে বসে আছে। ইরা, তুই মুখ লাল কেন করে আছিস? মুখ লাল কোথায় দেখলে? আয়নার সামনে একটু দাঁড়িয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, দেখছি। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তাকিয়ে থাকে। একটু পরে, সত্যি তো, মুখ তো লাল হয়ে আছে। সেটাই তো বলেছি, কি করে হলো? তখনই ইরার মনে পড়ল আকাশ যে ওর মুখে হাত দিয়ে ওসব করেছিল, সেজন্য লাল হয়ে আছে। সেজন্য কোনো কিছু হয়নি, তবে তোমার দেবর কিন্তু অনেক ফাজিল। ও তো একটু বরাবরই ফাজিল। তা তোর সাথে কি করেছে? কি করেনি সেটা বলো। সত্যি কিছু করেছে নাকি? তা দেবো, ওই রকম কিছু হয়নি। আমি ছাদে গেলাম। ইরা ছাদে এসে ঈশার সাথে কথা বলতে থাকে। কিভাবে আকাশের উপরে প্রতিশোধ নেবে সেটা ভাবতে থাকে ঈশাকে সাথে নিয়ে। ইরা বেআইন এসেছে 1 ঘন্টাও হয়নি, এর ভিতর এসেই ফাজলামো শুরু করে দিয়েছে। সেজন্য একটা উচিত শিক্ষা ওকে দিতে হবে। কিন্তু কিভাবে দিবি? সেটা তো জানি না, ভেবে দেখতে হবে। চল নিচে যাই, আপুকে রান্নার কাজে সাহায্য করি। আছে, তুই আগে সবটা শোন। ঠিক আছে, বল তাহলে। এরপর ঈশা ইরার কানে কানে কিছু একটা বলে। ওটা শোনার পর ইরা তো খুশি হয়ে যায়। আচ্ছা, হিতে বিপরীত কোনো কিছু হয়ে যাবে না তো? আরে কিছুই হবে না। সাথী রান্না করতে থাকে। তখন ওরা 2 বোন আসে রান্নাঘরে। ওদের রান্নাঘরে দেখে সাথী তো আরও বেশি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তোরা দুজনে আজকে রান্নাঘরে? ব্যাপারটা কি বলতো? আমরা তো এসেছি বিয়ের জন্য স্পেশাল কিছু রান্না করতে। বাবা, তোরা যেখানে জীবনেও রান্নাঘরে ঢুকিস নাই, সেখানে আজকে রান্না করার কথা বলছিস? ব্যাপারটা কি বলতো? ভাবলাম বেআইনকে নিজের হাতে করে কিছু খাওয়াই। তাহলে তোরা একটু অপেক্ষা কর, আমি আকাশের থেকে জেনে আসি ও কি কি খেতে পছন্দ করে। তোমার দেবর তো ঘুমাচ্ছে। তাহলে একটা কাজ কর, তোরা ওর জন্য কিছু পিঠা বানা। ঠিক আছে। ওরা দুজনে পিঠা বানাতে শুরু করে। তবে কি কি দিয়ে বানিয়েছে তা আপনারা পরে জানতে পারবেন। যখন আকাশ পিঠাগুলো খাবে তখন নিজের মুখেই বলে দিবে। সেজন্য মোটামুটি 5-6টা আলাদা আলাদা ডিজাইনের পিঠা বানাই। যদিও শুধু 6টা পিঠা বানিয়েছে। মাত্র 6টা পিঠা, তাও এক একটার একটা করে। ব্যাপারটা কি বলতো? বিয়ে কোন পিঠা পছন্দ করে সেটা তো আমরা জানি না, সেজন্য আলাদা আলাদা করে পিঠা বানিয়ে এনেছি। বাহ, এত দরদ! আমি তো হিসাব মেলাতে পারছি না। তোমাকে কোনো হিসেবে মেলাতে হবে না। তুমি আর ঈশা বাকি রান্না করো, আমি পিঠাগুলো নিয়ে যাচ্ছি। পানি তো নিয়ে যা। ঠিক আছে, দাও, তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই নিয়ে যাচ্ছি। এই বলে ইরা পানি নিয়ে সাথে পিঠা নিয়ে উপরে আকাশের রুমে আসে। বিয়ে দেখি একেবারে রেডি। তা কোথাও যাওয়া হচ্ছে নাকি শুনি? শহরটা একটু ঘুরে দেখব। তা একা যাবেন না সাথে কাউকে নিয়ে যাবেন? দেখি ভাবিকে নেওয়া যায় কি না। ইস, ভাইয়াকে ছাড়া আপু আপনার সাথে একা একা যেতে ওনার বয়ে গেছে। ভাইয়ার চিন্তা আমি করি না, ভাবি রাজি হলেই হবে। তাছাড়া আমি ভাবিকে নিয়ে একা গেলে ভাইয়া কিছু বলবে না। তা আপনি এখানে কেন? আপনার জন্য পিঠা বানিয়েছি। পিঠা বানিয়েছেন, তাও একটা করে? ব্যাপারটা কি বলেন তো? আসলে আপনি কি ধরনের পিঠা পছন্দ করেন তা তো জানি না, সেজন্য সব ধরনের পিঠা একটা একটা করে নিয়ে আসা। সত্যি বুদ্ধি আছে বলতে হবে আপনার। এখানে 2 রকমের পিঠা আমার পছন্দ, আমি সেগুলোই খাবো। তো খেয়ে নিন। পিঠাগুলো নিয়ে একটা কামড় দেয়। তখন কিছুটা নোনতা লাগে, সেজন্য সেগুলো ফেলে দেয়। তারপর আবারও অন্য পিঠা খায়। ওটার মধ্যে পুরোটাই মরিচের গুঁড়া ছিল। আকাশ তো মুখে দিয়ে ঝালে অবস্থা কাহিল। পাশে পানি ছিল, সেটা মুখে নিতেই পুরো লবণে ভরা ছিল। সেজন্য মুখ থেকে সব পানি বের হয়ে ইরা জামার উপরে এসে পড়ে। এ কি বিয়াই, আমার চাটনিটা নষ্ট করে দিলেন? এদিকে ইরার কোনো কথাই আকাশ বুঝতে পারছে না। একদিকে নোনতা, অন্যদিকে ঝালে পুরো মাথায় ঘোরানো শুরু হলো আকাশের। চারদিকে অনেকটা ঝাপসা দেখতে থাকে। আকাশ যে কিছুই বুঝতে পারছে না সেটা ইরা ভুলে গেছে। বিয়াই, পানি এনে দেবো কি? আপনি তো আমার পুরো জামা নষ্ট করে দিলেন। খাবো তো খান, একটু সাবধানে তো খেতে পারেন। এই বলে ইরা ওয়াশরুমে চলে যায় ড্রেস ঠিক করতে। ড্রেস খুলে হাতে নিয়ে পানি দিয়ে পরিষ্কার করতে থাকে, কিন্তু দরজা আটকাতে ভুলে গেছে। এদিকে আকাশ ঝালে কোনোভাবেই চলে আসে ওয়াশরুমে।
এদিকে আকাশকে দেখে ইরার তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। এদিকে আকাশ পানি খেতে এসে কি হলো তা আপনাদের বলা যাবে না, ওটা বললে চাকরি থাকবে না লেখকের। সেজন্য এই সিনটার কাহিনী আপনাদের থেকে লুকোনো হলো, সেজন্য কেউ আবার এই কাহিনী জানতে চাইয়ে না। 20 মিনিট পরে আকাশ আর ইরা কিছুটা স্বাভাবিক হয়। এই 20 মিনিটে ইরা অনেক চেষ্টা করেছিল আকাশের থেকে বাঁচার জন্য, কিন্তু আকাশের শক্তির কাছে কিছুটা পরাজয় স্বীকার করতে হয়েছে। এদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, ওরা দুজনেই পানি দিয়ে ভেজা। এদিকে আকাশ যখন ব্যাপারটা বুঝতে পারে ওখান থেকে বেরিয়ে আসে রুমে। এদিকে আকাশের রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছে ইরা নিজেই, সেজন্য কেউ ভিতরে আসতে পারেনি। রুমে এসে বসে আছে। এদিকে ইরা নিজেকে ঠিক করে বের হয়ে চলে আসে সাথীর রুমে। এসে নিজের ড্রেস চেঞ্জ করে দাগগুলো দেখতে থাকে আর চোখের পানি ফেলতে থাকে। অন্যদিকে আকাশও নতুন করে ড্রেস চেঞ্জ করে নেয়। রাতের বেলা আকাশ ছাদে বসে আছে, সেখানে ইরাও আসে। ওকে দেখে সরি, আসলে ঝালের কারণে আমি বুঝতে পারিনি। বুঝতে পারেননি বলে আমার এত বড় সর্বনাশ করেছে? যদি বুঝতে পারতেন তাহলে আর কি করতেন? আরে কাঁদবেন না, যা হয়েছে এতে আমাদের দুজনেরই দোষ আছে। প্রথমত আপনি যদি আমাকে ঝাল খাইয়ে এরকম না করতেন, দ্বিতীয়ত আপনি দরজা খোলা রেখেছেন। বাহ, আমার এত বড় সর্বনাশ করে এখন বলছেন সব দোষ আমার? আচ্ছা, আমি যখন আপনার এত বড় সর্বনাশ করেছি তখন আমি এই ক্ষতি পুষিয়ে দেব। কি দিয়ে পুষিয়ে দিবেন? আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমার আপত্তি আছে কি নেই সেটা আমি পরে বলবো, তবে আমার থেকে দূরে থাকবেন এই কয়েকটা দিন। ঠিক আছে, তাই হবে। ইরা নেমে যায়। আসলে ইরা কি এত কিছু হওয়ার পরেও আকাশকে বিয়ে করবে, না নতুন করে এটা ইরার কোনো নতুন চাল? তবে ওদের মধ্যে এমন কিছু হয়েছে যা আপনাদের বলতে পারছি না। এদিকে রাতে আকাশুর লাগেজ বের করে, ওখানে পরিবারের সবার জন্য কিছু না কিছু এনেছে, তা সবাইকে দিতে থাকে। সাথীর জন্য একটা নেকলেস এনেছে, ওটা সাথীর হাতে দেয়। ওয়াও, অনেক সুন্দর তো। সত্যি আকাশ, তোমার চয়েস আছে বলতে হবে। তা সবার জন্য তো আনলেন, তা আমাদের দুই বেইনের জন্য কিছু কি এনেছেন? তোদের জন্য কেন আনবে? আমাদের জন্য কি কিছু আনতে পারে না? ব্যাপারটা তা নয়। তাহলে তুমি বলো। এরা চুপ করে বসে আছিস কেন? আপু, আমার কিছু বলার নেই। তোর আবার কি হলো? আমার যে সব কিছু শেষ হয়ে গেল। কি হয়েছে? আর কি শেষ হয়েছে? কিছু না আপু, আমি ডুবে গেলাম। আরে বেয়ান, আপনাদের দুজনের জন্য এনেছি। সত্যি মেয়ে, কি এনেছেন দেখি। এরপর ওদের দু বোনের হাতে দুইটা গহনার বাক্স তুলে দেয়। এই নিন, আপনাদের দুই বোনের জন্য। কি আছে এতে? তবে যেটাই থাকুক না কেন, দুইটা কিন্তু সেম দেখতে। সেম কেন? দেখা যাবে আপনাকে যেটা দিলাম ওটা আপনার পছন্দ না হয়ে ওনারটা পছন্দ হয়ে গেল, তখন তো দু বোনের ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। সেজন্য সেম জিনিস এনেছি। তাহলে এটা রুমে এনে খুলে দেখবো। রুমে নিতে হবে না, এখানেই খুলে দেখ। সেটাই ভালো, আমরাও তো দেখি কি এনেছে ওদের জন্য। আবির আর সাথীর কথায় ওরা বাক্সগুলো খুলে দেখে। খুলে ভিতরে দেখতে পায় দুইটা নেকলেস আর 4টা কানের দুল, সবগুলো সেম ডিজাইন। ওয়াও আপু, নেকলেসগুলো তো আসলেই অনেক সুন্দর। ইরা দেখ দেখ। এদিকে ইরার তো মন অনেক খারাপ। কেন মন খারাপ তা তো আপনারা জানেনই, তাও মুখে একটু হাসি নিয়ে আসে ওদের কথাই। আপু, আমরা তাহলে রুমে গেলাম, তুমি চলে আসিও কিছুক্ষণ পরে। এভাবেই কিছুদিন চলে যায়। 15 দিন পার হয়ে যায়। এদিকে ইরা এখনও কোনো কিছুই ভুলতে পারছে না। সেদিনের ঘটনাগুলো বারবার ইরার মনে পড়ছে, সেজন্য কান্না করতে থাকে। তখন ইরার মাথায় একটা আইডিয়া এলো, কিন্তু আইডিয়া সাকসেস করতে হলে ঈশাকে বাসা থেকে বের করতে হবে, ওদের বাড়িতে পাঠাতে হবে। যে ভাবা সেই কাজ। পরের দিন ইরার মা কল দিয়ে ওদের চলে আসতে বলে, কিন্তু ইরা থেকে এসে ঈশাকে পাঠিয়ে দেয়। এখন রুমে ইরা একাই ঘুমোচ্ছে। রাত 12টা। আকাশ বারান্দায় দাঁড়িয়ে আছে। তখন ইরা একটা ছায়ার সৃষ্টি করে, যেখানে ইরার সাথে অন্য কেউ রুমে আছে সেটা বোঝা যায়। আকাশ ইরার রুমের বারান্দায় তাকাতেই দেখে ওখানে দুইটা ছায়া। একটা ছায়ার হাতে ছুরি ছিল, সেজন্য আকাশ ইরার রুমে চলে আসে। এদিকে দরজা ইরা বন্ধ করে দেয়, কেননা ইরার রুমের আলো বন্ধ করে দেয়। আকাশ রুমে এসে অন্ধকার দেখে লাইটের সুইচ খুঁজতে থাকে।
তখন সুইচের ওখানে ইরা ছিল আর ইরার শরীরে হাত লাগে। এতে ইরা আকাশকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে যায়। তখন দরজাও খুলে দেয়। এতে ইরা তো চিৎকার করে ওঠে, বাঁচাও আমাকে, বাঁচাও। এত রাতে ইরার চিৎকার শুনে আবির, সাথী, আকাশের বাবা মা সবাই ইরার রুমে এসে লাইট অন করে। তখন ওনারা দেখতে পায় আকাশ ইরার উপরে। এই দৃশ্য দেখে বাড়ির সবাই তো হতবাক হয়ে যায়। এদিকে আকাশ সবাইকে দেখে উঠে যায়। তখন সাথী এসে ইরাকে ঠিক করে নেয়। ইরা তো কেঁদেই চলেছে। এরকম দৃশ্য দেখার পরে কারোর বাকি রইল না এখানে কি হচ্ছিল এতক্ষণ ধরে। আকাশ, তুই এত নিচে নামতে পারছিস তা তো আমি ভাবতেও পারিনি। আমার তো ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। বাবা, বিশ্বাস করো, আমি সব কিছুই করিনি। মা, তুমি তো বিশ্বাস করবে। নিজের চোখে যা দেখেছি তা কিভাবে অবিশ্বাস করব? ভাইয়া, তুমিও কি অবিশ্বাস করবে আমাকে? বাবা মা, আমার বিশ্বাস আকাশ এইসব মোটেও করতে পারে না। আচ্ছা, আকাশের কথা তো শুনেছি, কিন্তু ইরার কথা তো একবার শুনি। সেটাই। এরা তুমি বলো কি হয়েছে? আকাশ 2 দিন আগে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি রাজি হইনি বলে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। বিশ্বাস করো ভাবি, আমি ওকে কোনোভাবে বিয়ের প্রস্তাব দেইনি। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? ইরা মোবাইল বের করে একটা রেকর্ড ওনাদের শোনাতে থাকে। সেখানে আকাশের গলা ঠিকই বোঝা যাচ্ছে। আকাশ ওই দিন যে ইরাকে বিয়ের জন্য বলে তা ইরা রেকর্ড করে রেখেছে। সেটাই ওনাদের শোনাতে থাকে। সবটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। আকাশ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? বাবা, কি কথা বলবে তুমি? তুমি এমন কিছু বলো না যার জন্য আকাশকে কষ্ট পেতে হয়। আমরা এর সমাধান খুঁজে বের করি। কোনো সাবধান করতে হবে না। আব্বু, তাহলে আকাশ কোথায় থাকবে? ও এই বাসায় থাকতে পারবে না। আকাশ, তুমি সকালে এই বাসা থেকে বের হয়ে যাবে। তোমরা যখন এটা চাও, আমি সকালে বের হয়ে যাব। এরপর আর আসবো না এই বাড়িতে। সেটাই করবে বৌমা। আমি অনেক লজ্জিত। তুমি আজকের এই ঘটনা কিন্তু কাউকে বলো না। জি আব্বু, তাই হবে। এদিকে আকাশ এখনও বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। এদিকে সাথী আর ইরা বসে আছে রুমে। ইরা তো এখনও অ্যাক্টিং করতে থাকে। ইরা, ঘটনা কি বলতো? তোমার দেবর আমাকে নষ্ট করে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু এখন তোর বিয়ে হবে কি করে? সেটা পরে দেখে নেব। পরের দিন সকালে আকাশ কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসে। তবে বের হওয়ার সময়ে আবিরকে একটা মেসেজ লিখে, যেন ওর ভাই সবটা জানতে পারে। এদিকে আকাশ তো চলে যায়। আবির মেসেজ পেয়ে সবটা বুঝে যায়। এখানে পূর্বের কাহিনী শেষ হলো। চলুন এবার বর্তমানে চলে আসি। বর্তমানে ইরা কাহিনীগুলো বলতে বলতে কান্না করতে থাকে। তবে হ্যাঁ, ওয়াশরুম আর ইরার সাথে আকাশ যে কাহিনীগুলো করেছে সেগুলো কিন্তু ওনাদের বলেনি। প্লিজ আমাকে মাফ করে দিন আপনারা। আমার কর্মের ফল আমাকে, আমার বোনকে দিবেন না। তাহলে বুঝলে তো বাবা তুমি কি করেছো? আমি যে সত্যি নিজের ছেলেকে চিনতে পারিনি। আমি আজকে ওকেই বাসায় ফিরিয়ে আনবো। আমি ওকে কল দিয়ে আসতে বলি। আবির, তাড়াতাড়ি কল দে আকাশকে। আঙ্কেল, কল দিয়ে লাভ হবে না, কারণ আকাশ ওর নাম্বার অফ করে রেখেছে। লাভ কেন হবে না? নাম্বার অফ করেছে মানে? আসলে আন্টি, আকাশ মূলত এখানে এসেছে ইরাকে এই মামলার হাত থেকে বাঁচানোর জন্য। আজকে ইরাকে বাঁচানো শেষ, সেজন্য রাতে আমি আর আকাশ ফিরে যাব লন্ডনে। কি? আকাশ আবার লন্ডনে ফিরে যাবে? হ্যাঁ ইরা, তবে তুমি ওকে একমাত্র আটকাতে পারো। কিভাবে? সেটা আমি জানি না, তবে উত্তর তোমার কাছে আছে। তুমি ভেবে নাও। আমি এখানে 1 ঘন্টা আছি। এই 1 ঘন্টায় তোমাকে ভেবে নিতে হবে তুমি কি করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও যে বুঝতে পারছি না। ইরা, তুমি তাহলে ভেবে নাও। আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে দেখছি। অনেকটা সময় ধরে ইরা ভাবতে থাকে। এদিকে সবাই তো টেনশন করতে থাকে। তখন ইরা পুরনো সে কাহিনীগুলো ভাবতে থাকতে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে ইরার মনে পড়ে সে কথাগুলো। উত্তর পেয়েছি আমি। তাহলে ইরা তাড়াতাড়ি করো, সময় বেশি হাতে নেই। যাচ্ছি আমি, 20 মিনিট সময় দাও আমাকে। ঠিক আছে, যাও তাহলে। এদিকে ইরা রুমে এসে একটা শাড়ি পরে, তাও অনেক তাড়াতাড়ি করে, সেটা তাও আকাশের পছন্দের, সাথে আকাশের দেওয়া নেকলেসটাও।
এর সাথে একটা কাগজ হাতে নিয়ে নিচে নামে। ইরাকে এমনভাবে আসতে দেখে ওনারা তো অবাক হয়। তুই হঠাৎ এরকমভাবে হাতে এটা কি? তোমাদের এসেই আমি সারপ্রাইজ দেবো। তাহলে তাড়াতাড়ি যাও। নীলাশা, চলো আসো আমার সাথে, লেট হয়ে যাচ্ছে অনেক। এদিকে নীলাশা ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওরা চলে আসে। আকাশ দরজা খুলে ইরার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তুমি এখানে কেন? তোমার সাথে কথা বলার ছিল। আমার সাথে কি কথা? নীলাশা, তুমি কিছুক্ষণ আমাদের একা ছেড়ে দাও। কিছুক্ষণ বলতে কতক্ষণ? 1 ঘন্টায় হয়ে যাবে। এতক্ষণ ধরে কি করবে যে 1 ঘন্টা লাগবে? সেটা পরে দেখতে পারবে। তুমি তাহলে কোথাও থেকে ঘুরে আসো। আমি তাহলে টিকিট কেটে আসি। আমার জন্য কেটে নিও টিকিট। তোমার জন্য কেন? নীলাশা, তোমাকে যা বলেছি তা করো। আমি ততক্ষণ ওর সাথে বোঝাপড়া করে নিচ্ছি। ঠিক আছে, গেলাম আমি। নীলাশা তো চলে যায়। ও যাওয়ার পরে ইরা আকাশকে একটা ধাক্কা দিয়ে পেটে ফেলে দেয়। এই, তুমি এরকম করছো কেন? আমি তোমার বউ, এইটুকু করার অধিকার তো আমার আছে। বউ মানে? কার বউ? কেমনে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কাগজটার কথা কি মনে পড়ে? কোন কাগজ? যেদিন ওয়াশরুমে আমার সর্বনাশ করে আমাকে বিয়ে করতে বলেছিলে, আমি যে তোমাকে একটা কাগজ দিলাম সাইন করার জন্য, মনে পড়ে কি? ওয়াশরুমের কথা মনে আছে, কাগজের কথাও মনে আছে, কিন্তু এই কাগজটা ওই কাগজ কিনা সেটা আমার মনে নেই। 1 মিনিট, তোমার কাছে কলম হবে কি? এই নাও। কিন্তু কলম দিয়ে কি করবে? এদিকে দেখো, দেখতে পারবে। কল নিয়ে সাইন করে দেয়। কাগজের দিকে তাকিয়ে আকাশ তো অবাক হয়ে যায়, কেননা এটা ম্যারেজ সার্টিফিকেট ছিল। সেখানে বরের জায়গায় আকাশের নাম লেখা ছিল, তাও ওর নিজের সাইন সহ। পাশে কোণের জায়গায় ইরাও সাইন দিয়ে দিল। ফাইনালি তোমার আর আমার বিয়েটা সম্পন্ন হলো। এবার বাসা শুরু করি, চলো। এখন বাসর করতে হবে। তাহলে এই রাত পর্যন্ত অপেক্ষা করবো নাকি? তাছাড়া তোমার কাছে দিন আর রাত কি, সবই তো সমান। দেখো, বারবার ওই ঘটনার কথা মনে করিয়ে দেবে না বলে দিলাম। করালে কি করবে শুনি? আমি কিন্তু এখনই শুরু করে দেব। আমি তো তাই চাই। তাছাড়া তোমার জন্য এত সেজে এসেছি, তোমার দেওয়া না গহনা পড়েছি, তুমি তো ঠিকভাবে তাকালেও না। এইসব কি আমার জন্য? তাহলে কি অন্য কারোর জন্য সেজে এসেছি নাকি? তাহলে এখন আমরা স্বামী স্ত্রী, তাই তো? কোনো সন্দেহ আছে নাকি? তাহলে তো এখন যা খুশি তাই করতে পারি তোমার সাথে। কোনো কিছু বাকি কি রেখেছো যে নতুন করে করবে? ওই দিন সবটা হয়নি তো, সেজন্য আজকে এখনই তা পুষিয়ে নেব। সবটা পুষিয়ে যদি তোমার রাগ অভিমান কমে যায়, এতেই আমি খুশি। কথাটা বলাতে ইরাকে কোলে তুলে নেয়। এই প্রথম ইরা আকাশের কোলে উঠল। ইরা আকাশের গলা জড়িয়ে ধরে রাখে। এরপর ইরাকে বিছানায় এনে শুইয়ে দেওয়ার পরে, আচ্ছা, তুমি আমার সাথে ওই দিন এরকমটা করলে কেন বলো তো? কোন দিন? ওই যে মিথ্যা অপবাদ দিয়ে বের করার চেষ্টা যে করেছিলে, মনে পড়ে কি? ওটা তো নীলাশের উপরে হিংসে করে আর বড় আপুর উপরে হিংসে করে। মানে নীলাশা কি করলো আর ভাবি কি করলো? আমি প্রথমে ভেবেছিলাম তুমি নীলাশাকে ভালোবাসো, আর দ্বিতীয়ত আপু তোমার আর নীলাশার এত প্রশংসা করতো, যা শোনার পরে আমার অনেক হিংসে হতো। সেই জন্য আমি চেয়েছিলাম তোমার সাথে ওই মিথ্যেটা করে তোমাকে বিয়ে করে নেব। কিন্তু পরে মনে পড়লো তোমার আর নীলাশার মাঝে সত্যি কোনো কিছু আছে কি না সেটা শিওর হয়ে নিতে হবে আমাকে। ওটা শিওর হতে হতেই লেট হয়ে গেল। এত কিছু হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আরও একটা কাহিনী আছে। এরপরেও আরো কাহিনী আছে? তা কি শুনি কাহিনী? তুমি আমার ঈশার সাথে ওই দিন ছাদে কি করছিলে? আরে আমি তো ভেবেছিলাম ওটা তুমি, সেই জন্য ওইসব কথা বলেছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পারি ওটা তুমি ছিলে না। সব উত্তর দেখি আগে থেকেই রেডি করে রেখেছো? আরে তেমন কিছুই না। অলরেডি 30 মিনিট কিন্তু শেষ। কিছুক্ষণ পরে কিন্তু নীলাশা চলে আসবে, পরে তো আর কিছুই পারবে না। তোমার কি লজ্জা লাগছে না? ওমা, লজ্জা কেন লাগবে? সেই জন্য তো এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করলে। এমনভাবে বলছো মনে হচ্ছে প্রথম তুমিই দেখেছে। আরে যা হয়েছে সবই তো অ্যাক্সিডেন্ট। তো এখন তো আপুসেই পাচ্ছ, তাও মিস করে ফেলতেছো। উল্টাপাল্টা ভকভক বন্ধ করো। তুমি যে এসেছো বাবা মাকে বলেছো? ওনারা জানে আমি যে এখানে আসবো। তাহলে চলো এখন বাসায় ফিরে যাই। যাওয়ার আগে কি বলছিলাম কি, মেয়েদের মতো এত লজ্জা ফেলে কি চলবে? কিছু তো বলবে। আকাশ ইরা না বলে ইরাকে কোলে নিয়ে নেয়। এরকম কাণ্ড দেখে আকাশ তো রীতিমতো অবাক হয়ে যায়, তাও কিছুই বলছে না, চুপচাপ দেখেই যাচ্ছে। আকাশ কি বলে আর কি করে সেগুলোই দেখে যাচ্ছে।
একটু পরে আকাশ যা শুরু করলো তা দেখে ইরার তো চোখ বড় বড় হওয়ার মতো। এতক্ষণ ধরে তো নানা করলে। কিন্তু তোমাকে দেখার পরে আর নিজেকে যে কন্ট্রোল করা কষ্ট হয়ে যাচ্ছে। ও তাই বুঝি? ও লেলে, আমার পিচ্চি বরটা থেকে লজ্জাও পাচ্ছে। একটু পরে যে তুমি নিজেই লজ্জা পাবে। কি করে? তা এখনই দেখতে পারবে। এরপর কি হলো তা আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, ওরা সেটা বুঝে নেবে। আমরা যেখানে নাক গলিয়ে কোনো কাজ নেই। এদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও নীলাশা আসছে না। এ কি, নীলাশা কেন আসছে না? তুমি কি ওর জন্য অপেক্ষা করছো নাকি? নীলাশা না আসলে তো তুমি আমাকে সহজে ছাড়বেই না। বাহ, তুমি দেখি সব কিছুই জানো। তুমি এবার থামবে? আর 5 মিনিট। ওকে, সহ্য করে নেব। এদিকে 1.5 ঘন্টা পরে নীলাশা এসে কলিং বেল দেয়। বেল দেওয়ার 1 মিনিট পরে ইরা দরজা খুলে দেয়। ইরাকে দেখে, কি ব্যাপার ম্যাডাম, কাজ কি হয়েছে? কথাটা শুনে ইরা তো লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে নেয়। আরে এত লজ্জা ফেলে হবে ম্যাডাম, সামনে তো আরো অনেক বাকি আছে। তা আকাশ কোথায়? ও তো ওয়াশরুমে। যাক, পরিশ্রম তো ভালোই হয়েছে তাহলে। কিছুটা তো হয়েছে। তা টিকিটটা কি কাটা হলো? কাটতে পারিনি টিকিট, সব শেষ। ভিআইপি কেবিনে কোনোটা খালি নেই। কি, তুমি ভিআইপি কেবিন পাওনি বলে টিকিট কাটলে না? ইকোনমি কেবিন তো আমি চাই না। আকাশ আচ্ছা আসুক, আমরা বরং আকাশের বাসায় যাই। কিন্তু আকাশকে যেতে রাজি হবে? তুমি ওকে রাজি করিয়ে নিও। রাজি কি হবে? চেষ্টা কিন্তু করতে হবে তোমাকে। ঠিক আছে, করব। একটু পরে আকাশ বের হলে নীলাশা সবটা বলে। সবটা শুনে বসে থাকে। তখন নীলাশা ইরাকে ইশারা করে। আচ্ছা শোনো, একটা কথা বলবো কি? কি কথা বলো? শোনো, আমি শ্বশুরবাড়িতে যেতে চাই। তুমি তো সেখান থেকে এসেছো। সেটা তো বিয়ের আগে, এখন তো বিয়ে হয়েছে, সেই জন্য বিয়ের পরে স্বামীর সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার স্বপ্ন তো সব মেয়েরই থাকে। কিন্তু তুমি তো জানো ওই বাসা থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, সেখানে আমি ফিরে যাব কি করে? সব কিছু তো হয়েছে আমার জন্য। আমি তোমাকে নিয়ে ওই বাসায় যাব, তুমি আমার সাথে যাবে, ব্যাস এটুকুই আমি জানি। এরপর ইরা নীলাশা জোড়াজুড়ি করতে থাকে। ওদের জোড়াজুড়িতে আকাশ শেষমেশ রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি রাজি, তবে বেশিক্ষণ কিন্তু আমি থাকবো না ওই বাসায়। ঠিক আছে, চলো তাহলে। তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, ততক্ষণে তুমিও রেডি হয়ে নাও। 10 মিনিট পরে আকাশ, নীলাশা, ইরা ওরা তিনজনই চলে আসে আকাশের বাড়িতে। আকাশকে বাড়িতে দেখে ওর বাবা মা এসে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? তোমরা যেমনটা রেখেছো তেমনই আছি। এরকম করে বলিস না আকাশ। কিভাবে বলবো বলো? তোমরা আমার যে অবস্থা করেছো তার কি বলবো? তাছাড়া নীলাশা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। সে যাই হোক গিয়ে, আমি 2 দিন পরে আবার ফিরে যাব। ইরা যদি আমার সাথে আসতে চায় তাহলে আসতে পারে। আরে আমার স্বামী যেখানে যাবে আমিও তো সেখানেই যাব, এটাই তো স্বাভাবিক। কার বিয়ে আর কার স্বামী? আমারও সেম প্রশ্ন। ইরা, তুই বিয়ে করলি কবে? কবে মানে কি, 1 বছর হলো আকাশের সাইন নিয়েছিলাম, শুধু আমার সাইনই বাকি ছিল, সেটা আজকে আমি দিয়ে দিয়েছি, সেই হিসেবে আমি ওর বউ হলাম। আমি তো কিছুই বুঝলাম না। তোমরা এত কিছু জেনে কি করবে? তোমরা চেয়েছো আমি যেন আকাশকে বিয়ে করি, আর আকাশও যেন আমাকে বিয়ে করে, সেই জন্য আমি তাই করলাম। এতে ভুলের কি বলছো? আমি আপু, তুই কোনো ভুল করছিস না, তবে যাই করেছিস ভালোই করেছিস, শুধু আমি সিঙ্গেল থেকে গেলাম। ঠিক আছে, তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। আরে আব্বু, তো মজা করে কথাটা বলেছি। ঈশা, আমি তাহলে তোর জন্য ছেলে দেখব নাকি? দেখো আপু, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আকাশ, তুমি অনেকটা পথ এসেছো, আগে খেয়ে নাও। আমি ততক্ষণে তোদের রুম ঠিক করে দিচ্ছি। রুম ঠিক করবে মানে? আরে তোদের বিয়ে হয়েছে, তোদের বাসঘর তো সাজাতে হবে। বাসর করতে কি করব? আরে পাগলি বোন, তুই দেখি। আরে আপু, লাগবে না তেমন কিছু। আচ্ছা, ওদের আপাতত রুমে নিয়ে যায়, বাকিটা সময় ওরা রুমে কাটিয়ে নেই। সেটাই ভালো হবে। বৌমা, ওদের রুমে নিয়ে যাও। আপু, তুমি নিয়ে যাও, আমাকে ফিরে যেতে হবে। তুই কোথায় যাবে? তুই তো এখন থেকে এখানেই থাকবি, কিন্তু আমাকে তো ফিরে যেতে হবে। তোকে কোথাও যেতে হবে না। আব্বু কল দিয়েছিল, আমার জন্য ছেলে দেখতেছে, সেজন্য যেতে হবে আমাকে।
আঙ্কেলকে আমি বলে দেব তোকে নিয়ে আমি 1 সপ্তাহ পরে ফিরে যাব লন্ডনে। মানে কি আকাশ, তুমি যদি লন্ডনে আবার ফিরে যাও তাহলে আমি এখানে থেকে কি করব? আরে তুমিও যাবে আমার সাথে। আমি কেন আসবো? আরে তাহলে ফ্রিতে হানিমুনও করা হয়ে যাবে। ইরা কথাগুলো শুনে অবাক হয়, কেননা এমন কিছু যে আকাশ বলবে তা ভাবতেও পারেনি। কানে কানে কি এমন কথা বললি তোরা? তোমাকে কিচ্ছু জানতে হবে না, এটা স্বামী স্ত্রীর কথা। বাহ, বিয়ে করে এখন বোনকে ভুলে গেলি? ব্যাপারটা তেমন কিছুই না। আচ্ছা আব্বু, আমাদের তো বিয়ে হয়েছে, তোমরা অনুষ্ঠান করবে কখন? তোরা এখন রুমে যা, আমি বেয়াইয়ের সাথে এই ব্যাপারে কথা বলে নিব। এখন তোরা আপাতত রুমে এসে রেস্ট নে। এরা চলে যায়। এদিকে ইরার বাবা মা আর সাথী ঈশা আর অন্যদিকে আকাশের বাবা মা আর আবির বসে আছে। তারপর ওনারা ওদের বিয়ে নিয়ে আর কিভাবে অনুষ্ঠান করবে তা নিয়ে ওনারা কথা বলতে থাকেন। পরের দিন ওনারা আনুষ্ঠানিকভাবে ওদের বিয়ের আয়োজন নিয়ে একটা সিদ্ধান্ত নেয়। 2 দিন পরে পুরো বাড়ি তো সাজানো শেষ, কাল তোদের বিয়ে। একজনকে আর কয়বার বিয়ে করব? আরে এটা শুধুমাত্র সবাইকে বোঝানোর জন্য। বুঝলাম বাবা, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো। কি কথা? আমি কি দেশের বাইরে চলে যাব? দেশের বাইরে কেন যাবি তুই? আমার তো সব কিছুই ওখানে। সমস্যা কি? সব কিছু এখানে নিয়ে আয়, তাহলেই তো হয়। তাহলে ওই দেশে যেতে হবে। তাছাড়া কয়েকদিন পরে তো এরাকে নিয়ে যাব, তখন আমি সবটা ঠিক করে নেব। ঠিক আছে, তাই করো। পরের দিন ইরা আর আকাশের বিয়ের আয়োজন শুরু হয়। সবাই বিয়েতে অনেক মজা করতে থাকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ইরা একটুও কান্না করছে না। সেজন্য আপু, তুই কান্না করছিস না কেন? আশ্চর্য, আমি কেন কান্না করব? সাথী আপু তো অনেক কান্না করেছিল, সেখানে তো তুই 1 ফোঁটা চোখের পানিও ফেললি না। কান্না করে মেকআপ নষ্ট করতে চাই না। কতগুলো ডলার খরচ করে মেকআপ করেছি, সামান্য কেঁদে এখান থেকে সবগুলো নষ্ট করবো নাকি? সত্যি আপু, তোর কি বুদ্ধি? এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে, সেটাই আমি ভাবছি। তোকে এত ভাবতে হবে না, তুই এখন যা তো এখান থেকে। কি নিয়ে কথা হচ্ছে তোদের মাঝে? ও তেমন কিছু না। তা সবাই কি চলে গেছে? তাছাড়া আপু, আপু, এই আপু, কি হয়েছে বলবি তো? আমার বাসঘর কখন সাজাবে? কথাটা শুনে ইরার মা তো লজ্জায় ওখান থেকে চলে যায়। উনি যাওয়ার পরেই ইরা ব্যাপারটা বুঝতে পারে। তোর কি একটুও লজ্জা হচ্ছে না? আরে আপু, না বুঝেই বলে ফেলেছি। তাই বলে মায়ের সামনে বলতে হবে? আচ্ছা বাদ দে সেসব কথা, তুই আমার বাসঘর সাজানোর ব্যবস্থা কর। সত্যি তোর লজ্জা শরম সব কিছুই উঠে গেছে। থাক তুই এখানে, গেলাম আমি। আরে তুমি চলে গেলে, রুম সাজাবে কে? তুই আর আকাশ মিলে সাজিয়ে নিস। এদিকে রাত 9টা বাজে। ওরা ড্রয়িং রুমে বসে আছে, গল্প করতেছে। কখন যে সময় যেতে থাকে তা ওরা খেয়ালও করেনি। রাত 11টায় ইরার মনে পড়ল, আকাশ, তুমি এবার গল্প করবে নাকি রুমেও যাবে? আরে আর একটু থেকে গল্প করি সবাই মিলে। আজকে আমাদের ফার্স্ট নাইট, তুমি কি এখানেই সবটা সময় কাটিয়ে দেবে নাকি? কিন্তু রুম তো কেউ সাজালো না। সাজতে হবে না, তুমি চলো তো, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল। ইরার এমন কথা শুনে বাকিরা তো লজ্জায় শেষ। যেখানে মেয়েরা বাসর ঘরে আসতেই চায় না লজ্জায়, সেখানে ইরা উল্টো নিজে থেকেই যেতে চাচ্ছে। তুমি কি যাবে না আমি দরজা আটকে রেখে ঘুমাবো? ঠিক আছে, আসতেছি আমি। ওরা দুজনেই চলে আসে রুমে। রুমে এসে তো অবাক হয়, কেননা পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছিল। ইরা তো সবটা দেখে অবাকই হয়। এত সুন্দর করে সাজালো কি? তা আমি বলতে পারি না। তাহলে কি হতে পারে বলো তো? আচ্ছা যেই করো, এখন চলো আমরা গল্প করতে থাকি। ওরা গল্প করা শুরু করবে, তখনই দরজার সামনে কেউ এসে কড়া নাড়ে। সেজন্য ইরা উঠে দরজা খুলে দেয়। আরে আপু, তুমি এত রাতে এখানে কেন? তোর জন্য দুধ নিয়ে এসেছি। আচ্ছা দাও, কিন্তু আপু এই রুমটা কে সাজালো? আমি লোকেনে রুমটা সাজিয়ে দিলাম, সেজন্য আমাকে ডলার দিয়ে বিদায় করো। আমার কাছে তো কোনো ডলার নেই, আমি কিভাবে দেবো বলো? তোর কাছে তো কি হয়েছে, আকাশের থেকে নিয়ে তো দিবি। আচ্ছা আপু, 2 মিনিট, আমি এনে দিচ্ছি। ইরা এসে আকাশকে সবটা বলে। এরপর আকাশ কিছু ডলার ইরার হাতে দিয়ে দেয়। এইগুলো তোমার বোনকে দিয়ে আসো। ঠিক আছে। সাথীর হাতে টাকাগুলো দিয়ে দেয়। সাথী চলে যাওয়ার পরে, যাক বাবা, বাঁচলাম। অবশেষে অন্য সবার মতো আমাদেরও বাসর হবে ফুল দিয়ে। তুমি তো দেখে মহা আনন্দে আছো।
আনন্দ তো হবেই, জীবনের প্রথম বিয়ে বলে কথা, খুশি তো থাকতেই হবে। এমনভাবে বলছো মনে হচ্ছে সামনে আরো বিয়ে করার ইচ্ছা আছে তোমার। করতেও পারি, ঠিক নেই। বাহ, তাহলে সবটা দেখি আগে থেকে প্ল্যান করা। বলা তো যায় না তুমি কখন আবার কোন দিকে যাও, তোমাদের ছেলে মানুষকে তো মোটেই বিশ্বাস করা যায় না। বুঝলাম না, তুমি কি এখন ঝগড়া করবে নাকি কথা বলা অফ করে কাজে মন দেবে? এখন আবার কি কাজ? তুমি কি অফিসের ফাইল নিয়ে বসবে? ফাইল কেন নেব? তোমার আর আমার মধ্যে যে কাজ বাকি আছে সেই কাজটা তো করতে হবে। ইস, মনে হচ্ছে প্রথম সে কাজ করতেছে। তোমার কি একটু লজ্জা নেই বলো তো? কথায় কথায় একটাই ঢোল পিটাচ্ছ। ঢোল তো তুমি একটু পরেও পেটাবে। সে ঢোল তোমার পিঠে বাজাবো। এরপর ওদের মারামারি শুরু হলো। মারামারিতে কে আহত আর কে জয় হলো তা আপনাদের এখন জানতে হবে না। আমরা পরবর্তী কী কাহিনী হয় সেটা তো জানতে হবে আপনাদের। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। একটু পরেই কয়েকজন পুলিশ অফিসার আসে বাসায়। ওদের দেখে, এ কি অফিসার, আপনি এখানে কেন? স্যার, এখানে আপনার একটা সাইন লাগবে। কি জন্য সাইন লাগবে? সাইন লাগবে ডেভিল আর রানা, সাথে রফিককে কেন জেলে নিয়ে যাব তা লিখে একটা সাইন করে দিন। ভালো কথা। রকির কোনো খোঁজ পেয়েছিস? না স্যার, রফিককে খুঁজে পাইনি। একটা কাজ করো তাহলে। কি কাজ স্যার? যে করেই হোক রকিকে খুঁজে বের করো। তোমরা রানা আর ডেভিলকে ভালো করে জেরা করো। ওরা নিশ্চয়ই স্বীকার করবে রকি কোথায় আছে। সাথে ওই উকিলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দাও। এক কথায় ওই উকিলকে কোনোভাবেই আর কাজ করতে দেওয়া যাবে না, এবং এদের তিনজনকে একটা অন্ধকার কালকুড়িতে রাখতে হবে। জি স্যার, তাই হবে। আমি তাহলে এখন আসি। পুলিশ যাওয়ার পরে বাকিরা এবার জিজ্ঞেস করতে থাকে। তখন ওনাদের সেই কথাগুলো বলতে থাকে। ওই সময়ে, আচ্ছা আকাশ, রকি আবার কোনো প্ল্যান করছে না তো? আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এই রকি কোথায়? জানি না দোস্ত, তবে ও বাইরে থাকা মানে আমাদের জন্য বিপদ হতে পারে। কথাটা খারাপ বলিসনি। আমি কালকেই বাসায় পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতেছি। এটাই ভালো হবে। এদিকে রকির ব্যাপারে তো আপনাদের কোনো কিছুই বলিনি। আজও রকি বেঁচে আছে না মরে গেল তা তো আপনারা কেউই জানেন না। তাছাড়া চিন্তা করবেন না, এবার আপনারা জানতে পারবেন। তবে এত তাড়া কিসের? কয়েকদিন পরেই জানতে পারবেন। ততক্ষণে আপনাদের একটু অন্য কোথাও থেকে ঘুরিয়ে আনি। অন্যদিকে, স্যার স্যার আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? স্যার, আপনাদের আজকে জেলে শিফট করবে। কোন জেলে তা কি জানিস? তা তো জানি না, তবে ওখানে আপনাদের অনেক মারবে। মারবে কেন? রকি কোথায় আছে তা জানার জন্য। কোনোভাবেই বলা যাবে না রকি কোথায় আছে। না বললে ওরা তো আমাদেরকে অনেক মারবে। তারপরেও কিছু বলা যাবে না। কেন কেন? কারণ আমাদের একমাত্র রকি বের করতে পারবে। আমরাও তো 3 মাসে বের হয়ে যাব। দেখতে দেখতে 3টা মাস কেটে যাবে। ততদিনে রকি তোর লোকেদের নিয়ে বাকি কাজটা করতে পারবে। এতে করে তোমার লোকেদের জন্য ভালো হবে। এটা কিন্তু খারাপ বলিসনি। তাহলে আমরা এই 3 মাস সহ্য করে যাই। কিন্তু বাবা, ভাইয়া কোথায়? সেসব তোকে ভাবতে হবে না। তুই বরং আপাতত চুপ থাক। তোর ভাই বাকিটা সামলে নিবে। যেদিন আমরা এখান থেকে বের হব সেই দিন বুঝবে ওই জজ আর এরার কি হাল করি আমি। কিন্তু ভাইয়া কোথায়, কাদের সাথে আছে, কিছুই তো আমাকে বললে না। বলছিলাম না তোকে এই ব্যাপারে কোনো কিছু জানতে হবে না। ঠিক আছে আব্বু, তাই হবে। এখানকার কাহিনী তো শুনলেন। এবার চলুন অন্যদিকে কি হয়েছে তা একটু শুনে আসি। ইরা আর আকাশের ব্যাপারটা তো আপনারা শুনেছেন। এবার চলুন ওদের হানিমুনে যাওয়ার ব্যাপারটা করে দিই। 2 দিন পর। আচ্ছা আকাশ, তুই কবে যাবি লন্ডনে? টিকিট তো এখনো করলামই না। তাহলে আজকে টিকিট করে নে। ঠিক আছে, আমি কল দিয়ে জানিয়ে দিয়েছি। 2 দিন পরে ওদের টিকিটের ব্যবস্থা হয়ে যায়। এরপর ইরাকে জানাই। ইরা তো অনেক খুশি হয়ে যায়। এরপরে পুরো ব্যাগ গোছাতে থাকে। তারপর বাকিদের বলে দেয় রাতের বেলা। বাবা মা দোয়া করবেন আমাদের জন্য। আমরা বের হব একটু পরে। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে। সাবধানে যাস, আর সব কিছু ঠিক করে তারপর ফিরে আসিস। দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করে আয়। ও হ্যাঁ, চল তাহলে। একটু পরে ওরা 3 জন বেরিয়ে পড়ে।
এয়ারপোর্টে থেকে চলে আসে লন্ডনের এয়ারপোর্টে। ওখান থেকে নীলাশাদের বাসার সামনে। ইরা, এটা হচ্ছে আমার ছোট্ট ঘর। এত বড় একটা বাড়িতে ছোট্ট ঘর বলতেছো? আচ্ছা থাক সেসব কথা, চলো এখন ভিতরে যাই। চলো। এরা ভিতরে আসে। ভিতরে নীলাশার বাবা মা দুজনেই ছিল। ওনারা আকাশকে দেখে অনেক খুশি হয়। খুশিতে ওনারা জড়িয়ে ধরে কথা বলতে থাকে। ওনারা যে আকাশকে এত ভালোবাসে তাই ইরার চোখে না দেখলে বুঝতেই পারতো না। আঙ্কেল আন্টি, আপনার সাথে পরিচয় করে দিই, আমার একমাত্র বউ ইরা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি আঙ্কেল। নীলাশা, তুই ওদের উপরে নিয়ে চল, ওরা আগে রেস্ট নিক, তারপর আমরা কথা বলবো। ঠিক আছে আম্মু, তাই হবে। আকাশ চল আমরা উপরে যাই। ওদের নিয়ে নীলাশার রুমে আসে। রুম দেখে ইরার বুঝতে বাকি রইল না যে এটা নীলাশার রুম ছিল। আচ্ছা আকাশ, তুমি কেন থাকতে? আকাশ তো এই রুমেই থাকতো আমার সাথে। মানে কি তোমার সাথে একই বিছানায় থাকতো নাকি? একই রুমে যখন থাকতাম তখন বিছানা আর বাদ যাবে কেন? বা আকাশ, তুমি তো দেখি গাছে আগা থেকে গোড়া পর্যন্ত সবই খাওয়ার অভ্যেস করে ফেলেছো। আরে ও মজা করেছে, আমি এটার পাশের রুমে থাকতাম। তোমাকে শুধু এনেছি এখানে একটু বসার জন্য, কেননা ওই রুমটা এখনো গোছানো হয়নি। লোক গুছিয়ে নিচ্ছে রুমটা, গোছানো হয়ে গেলেই আমরা ওই রুমে চলে যাব। যাক, ভালোই তো। আকাশ চলো তাহলে। নীলাশা, তুই ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি ওকে নিয়ে রুমে গেলাম। বুঝলাম না, আস্তে না আস্তে কি তোরা শুরু করে দিবি নাকি? তোর মাথায় কি ভালো কিছু আসে না? আসলে তোর জন্য আসে না। কত মেয়েকে নিয়ে তুই। আকাশ, তুমি মেয়েকে নিয়ে? নীলাশা, ও কি করছে এখান থেকে? আরে ও মজা করছে। আরে মোটেও মজা করছি না। বোন আমার, কেন আমার সর্বনাশ করছিস? একটু চুপ থাক। ওকে চুপ করাতে পারলেই তো তোমার জন্য ভালো। তাহলে তোমার কেলোর কীর্তিগুলো সামনে আসবে না, তাই তো? তুমি কি যাবে নাকি জোর করে নিয়ে আসবো? যাবো না আমি। তোমার এখানকার ইটিস ফিটিস কাহিনী আগে শুনে নি, তারপরে আমি যাবো এখান থেকে। এই কথা বলাতে আকাশ ইরাকে কোলে তুলে নেয় নীলাশার সামনে। ইরা তো অনেক লজ্জা পায়। তোরা কি এখানে শুরু করে দিবি নাকি? এরা যদি না আসে চায় তাহলে তো এখানেই শুরু করে নিতে হবে। এই না, আমি যেতে রাজি আছি। এই তো গুড গার্ল। এরপর নিয়ে আসে রুমে। রাতে ওনারা একসাথে খেতে বসে। তখন আকাশ ওর পেপারের ব্যাপারে কথা বলতে থাকে। তখন নীলাশার বাবা আকাশের ব্যাপারগুলো যত তাড়াতাড়ি পারে রেডি করার ব্যবস্থা করে দিবে বলেছে। 3 দিন পরে আকাশ আজকে ইরাকে নিয়ে বের হয় ঘুরতে। আসলে এই কয়েকটা দিন আকাশ কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে ওর কাগজের ব্যাপারে। ওখানে আরও 2 দিন সময় লাগবে। সেজন্য আজকে ফ্রি হয়ে ওরা ঘুরতে বের হয়। 2 দিন পরে আকাশ ওর কাগজপত্রগুলো হাতে পায়। আঙ্কেল, আমি তাহলে আজকে রওনা দিব। আজকে কি চলে যাবে? জি আঙ্কেল, অনেক দিন তো হলো। আরও কয়েকটা দিন থেকে যাও। নীলেশার বিয়ের সময় এসে থেকে যাব কয়েকদিন। ভালো কথা মনে করলে। কিছু কি ভুলে গেছেন? নীলাশার জন্য তো পাত্র খুঁজতে হবে। তাহলে পাত্র খুঁজে আমাকে জানাবেন, পছন্দ হলে তারপর বিয়ের কথা বাড়বো। সেটাই। তবে আকাশের পছন্দ যদি না হয় তাহলে আমি বিয়ে করব না, আগেই বলে দিলাম। ঠিক আছে, দেখা যাবে। ওই রাতে আকাশ ইরাকে নিয়ে রওনা দেয়। তবে আসার সময়ে নীলাশা অনেক কান্না করেছে আকাশকে জড়িয়ে ধরে। এতে ইরা তেলে বেগুনেতেও জ্বলে যাচ্ছে। না পারছে কিছু বলতে, আর না পারছে সবটা সইতে। তাও কিছু না বলে সবটা হাসি মুখে মেনে নেয়। এরপর ওরা চলে আসে ওখান থেকে আমেরিকায়। ওখানে ওদের নেওয়ার জন্য সাথী আর আবির এসেছে। কিরে, কেমন কাটলো? অনেক বোরিং কেটেছে। বোরিং কেন কাটবে? এরা তো সারাক্ষণ ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিল, কোনো কিছু সময় পেলাম কই। তার উপর আমি তো কাগজপত্র সামলাতে সময় চলে গেল, ঘুরতেই পারলাম না। তাহলে এরা কার সাথে ঘুরতে বের হলো? কার আবার? নীলাশের সাথে ঘুরেছে। আমি নিজের ঝামেলায় শেষ করতে করতে দিন পার হয়ে গেল। এইদিকে বাকিটা আর নাই বললাম। আচ্ছা, এখন চল। কিছুক্ষণ পরে ওরা গাড়িতে ওঠে।
অন্যদিকে পিছনে তাকিয়ে দেখে ইরার সাথে দুজনে ওখান থেকে গায়েব হয়ে গেল। কি ব্যাপার ভাইয়া, ইরা আর ভাবিকে কোথাও দেখছে না যে? ওদের তো এখানেই দেখলাম, গাড়ির পেছনে দাঁড়িয়েছিল। তাহলে গেল কোথায়? আচ্ছা, গাড়ির ভেতরে বসে নি তো? চলো এসে দেখি। ওরা দুজনে গাড়ির কাছে এসে চেক করে, কিন্তু গাড়িতেও নেই। কল দিল কিন্তু মোবাইল অফ। তখন ওদের টেনশন আরও বেড়ে যায়। ওরা কি করবে না করবে বুঝতে পারছে না। অনেকটা পথ খোঁজাখুঁজির পরেও পেল না কোনো কিছুই। ঘটনা আকাশ পুলিশ স্টেশনে জানায়। আশেপাশে এখানে সিসিটিভি আছে। অনেকটা সময়ের পরে ফুটেজ চালু করে দেখতে থাকে। তখন ওরা খেয়াল করে কয়েকজন লোক এসে ওদের অজ্ঞান করে ওখান থেকে নিয়ে বের হয়। স্যার, আমরা এই গাড়ির নাম্বার দ্বারা এর সব কিছু খুঁজে বের করতেছি। যা করার তাড়াতাড়ি করো। 30 মিনিটের ভিতরে পুলিশ জানতে পারে ওই গাড়ি জঙ্গলের দিকে যায়, কিন্তু জঙ্গলে কোনো ক্যামেরা নেই বলে কোনো কিছুই জানতে পারেনি। 5 ঘন্টা যাওয়ার পরে আকাশের ফোনে একটা কল আসে। কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলে বুঝতে পেরেছে এটা কে হতে পারে, সেজন্য সবটা শুনতে থাকে। সবটা শুনে কার কল ছিল? যারা ওদের নিয়ে গেছে ওরাই কল দিল। কি বলেছে ওরা, আর কি চাইছে? ওরা যা চেয়েছে তার জন্য আমাকে যেতে হবে ওদের কাছে। কিন্তু তুই কি নিয়ে যাবে? চিন্তা করো না, আমি একদিনের ভিতরে ওদের উদ্ধার করে আনবো। কিন্তু কি করে? সে সব তুমি আমার উপরে ছেড়ে দাও ভাইয়া। এই বলে আকাশ সেন্ট্রাল জেলে চলে আসে। ওখানকার জেলারের সাথে কথা বলে রানা রনি ডেভিলকে জেল থেকে ছাড়িয়ে নেয়। তবে এখানে একটা সিক্রেট আছে, যার সময় হলে আপনাকে জানানো হবে। ওদের জেল থেকে বের করার পরে এখন বলো, ইরার আমার ভাবিরা কোথায় আছে? আমাদের সাথে চল, তাহলেই দেখতে পারবি। তবে কোনো চালাকি কিন্তু করবি না। চালাকি করব না, আমার সাথে শুধু আমার বউ আর ভাবিকে দিয়ে দিলেই হবে। এখন বেশি কথা না বাড়িয়ে চল আমাদের সাথে। ঠিক আছে, ঠিকানা বলুন। ঠিকানা বলতে হবে না, আমরা যেভাবে বলবো সেভাবেই চালাতে থাকবি। ঠিক আছে, বসো তাহলে গাড়িতে। এদিকে ওরা তো গাড়িতে বসে যায়। আকাশ সব কিছু আগেই প্ল্যান করে রেখেছে, যা আপনারা একটু পরে জানতে পারবেন। 1 ঘন্টা পরে ওরা জঙ্গলের রাস্তা ধরে চলে আসে একটা বাংলোর ভিতরে এসে ইরাকে দেখতে পায়। ইরা তো আকাশকে দেখে মুখে হাসি নিয়ে আসে। যখনই আকাশের কাছে আসতে যাবে তখনই কেউ একজন ইরার হাত ধরে আটকে দেয়। এভাবে হাত ধরাতে আকাশ তো অবাক হয়, কেননা হাতটা কে ধরেছে তা দেখার জন্য আকাশ একটু সাইডে আসতেই রনিকে দেখতে পায়। তুই তাহলে বেঁচে আসিস? তুই তো আগে থেকেই জানিস আমি বেঁচে আছি, তাহলে তো নাটক করার কি আছে? বেঁচে আসিস তা জানি, কিন্তু কোথায় ছিলি তুই সেটাই আমি জানি না। সে যাক গে, তোর ভাই আর বাবাকে নিয়ে এসেছি। এবার আমার বউ আর ভাবিকে তুই ছেড়ে দে। এত তারা কিসের? আগে ওদের একটু চোখের দেখা তো দেখি। একটু পরেই ওরা 3 জন আসে। রনি তো রকিকে দেখে জড়িয়ে ধরে, কথা বলতে থাকে, কেননা অনেক মাস পরে ওরা 2 ভাই মিলিত হয়েছে সেজন্য। ওই তোদের ড্রামা পরে করার সময় পাবে, এবার ওদের আমার সাথে পাঠিয়ে দে। এত তারা কিসের? সবে তো খেলা শুরু। আমি জানতাম তুই এত তাড়াতাড়ি মানবি না। তোকে আমি যতটুকু চিনি তুই এখানে খালি হাতে আসবি না। এসেছি তোর বাবা আর ভাইকে নিয়ে, আবার ফিরবো নিজের বউ আর ভাবিকে নিয়ে। দেখ, আমার হাতে বেশি সময় নেই। জানি তো, এখন তোকে মেরে আমি উপরে পাঠিয়ে দেব। তোর সময়ও একদম বেঁচে যাবে। তারপর তোর জানেমান ইরাকে আমি বিয়ে করে নিব, আর তোর ভাবিকে আমি পৌঁছে দিব। এই নিয়ে কোনো টেনশন করিস না। তোকে তো আমি... এই বলে রকির কলার ধরে ওকে একটা ঘুষি মারে। এতে রক্ত তো বের হয়। তখনই বাকিরা এসে আকাশকে মারতে থাকে, তবে আকাশও ওদের একটু একটু করে মারতে থাকে। ততক্ষণে আকাশের হাতে একটা বন্দুক ছিল, সেজন্য রকিকে গুলি করে দেয়। ততক্ষণে পুলিশও চলে আসে ওখানে। তখন আকাশের হাতে বন্দুকটা লুকিয়ে ফেলে। পুলিশ এসে বাকি পরিস্থিতি, ততক্ষণে ওখানে পুলিশ চলে আসে, পরিস্থিতি নিজেদের হাতে নিয়ে নেয়। এদের 3 জনের উপর কেস লাগাও। এবার আর ওদের 3 মাসের জন্য নয়, আজীবন কারাদণ্ড দিলাম। আমরা কি করলাম? এই যে জোর করে একে তো জেল থেকে বের হলি, তার উপর রকিকে মেরে ফেললি, এতটুকু তো সাজা হবেই। শালা, তুই জজ না হয়ে একটা কোম্পানিতে নাটক করলে আরও বেশি ভালো হতো।
জেলের মধ্যে তো 20 বছর সময় পাবে, তিনজনে মিলেমিশে নাটক তৈরি করিস। শুনুন, জি স্যার বলুন। ওদের জন্য কাগজ আর কলম দিয়ে দিবেন যেন নাটক লিখতে পারে, আর এই কেসটা কিভাবে সাজাতে হবে তা আমি বলে দিব। তাহলে স্যার আমরা চলি। জি আসুন। এরা তো যায়। অন্যদিকে আকাশ ওদের নিয়ে বাসায় আসে। বাসায় আসাতে বাকিরাও অনেক খুশি হয়। এরপর বাকিরা নিজেদের কাজ করতে থাকে। রাতের বেলা আকাশ রুমে এসে ইরাকে কোলে তুলে নেয়, কিন্তু ক্রমে সেখানে ইরার পরিবর্তে ঈশা ছিল। আকাশ যখন কোলে নিয়ে একটু পিছনে ঘুরে, তখনই ইরাকে দেখে আশ্চর্য হয়। ইরা তো রেগে আছে, যা মুখ দেখেই বুঝতে পারে। সরি, আমি ভেবেছিলাম তুমি। তোমরা ছেলেরা সুযোগ পেলেই। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম ওটা তুমি ছিলে। এখনো ওকে কোলে তুলে দাঁড়িয়ে আছো? আকাশ ঈশাকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে ইরার সামনে কান ধরে দাঁড়ায়। প্লিজ নতুন করে আর কোনো অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিও না। অপবাদ দিয়ে বাসা থেকে তো বের করবো, উল্টো আমি। উল্টো কি? ঈশা, তুমি রুম থেকে বেরো, ওকে তো আমি দেখে দিচ্ছি। ঈশা যাওয়ার পরে এবার ইরা আকাশের কোলে ওঠে। এবার যত ইচ্ছে কোলে নিয়ে ঘুরতে থাকো, নাই কোনো অপবাদ দিব আর নাই তোমাকে বাধা দেবো। তাহলে কি সব অপবাদ বাদ? সবার বেলায় বাদ দিয়ে দিলাম, এখন শুধু। বন্ধুরা, এরপর কি হতে পারে তা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। সেজন্য আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম।